এক বিলিয়নেয়ারের একমাত্র ছেলে হাসপাতালের বিছানায় শুয়েছিল। ডাক্তার বললেন যে তার বাঁচার জন্য আর মাত্র ৯ দিন বাকি আছে। ক্ষমতাশালী বাবা ভেঙে পড়লেন। ছেলেকে বাঁচাতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। হতাশার মাঝে এক গরিব পরিচারিকা, যার দিকে কেউ মনোযোগ দেয়নি, নীরবে একটি পাগলামি ভরা সিদ্ধান্ত নিল, এবং যখন সত্যটা সামনে এলো তখন পুরো হাসপাতাল স্তম্ভিত হয়ে গেল। এবং সেই বিলিয়নেয়ার বাবা সেই মহিলার কাজের কাছে হাঁটু গেড়ে কেঁদে উঠলেন। এটি কেবল একটি ছোট্ট প্রাণের গল্প নয়, বরং এমন একটি শিক্ষণীয় বিষয় যা লক্ষ লক্ষ মানুষকে ভালোবাসা এবং দয়া সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বাধ্য করল। দিল্লির উপকণ্ঠে এক অভিজাত কলোনির মধ্যে অবস্থিত একটি বিলাসবহুল ভিলা সকালের রোদে ঝলমাল করছিল। সূর্যের রশ্মি বড় কাঁচের জানালা ভেদ করে এসে নীল চাদরে ঢাকা দোতলা বিছানায় ঘুমন্ত একটি ছোট্ট ছেলের মুখের ওপর পড়ছিল। সে ছিল রোহান, ৬ বছরের একটি শিশু। গোলগাল মুখ, বড় বড় গোল চোখ এবং সামান্য কোকড়ানো এলোমেলো চুল। রোহানের পাশে একটি রঙিন টেডি বিয়ার ছিল, যা সে যেন কোনো গুপ্তধন মনে করে শক্ত করে জড়িয়ে ধরেছিল। নিচের তলায় রান্নাঘর থেকে বাসনপত্রের ঠুনঠুন শব্দ এবং আলু পরোটার সুঘ্রাণ আসছিল। শান্তি, প্রায় ৪০ বছর বয়সী, রোগা পাতলা একজন মহিলা, যার ত্বক উত্তরপ্রদেশের রোদে পোড়া ছিল, মনোযোগ দিয়ে থালায় পরোটা রাখছিলেন, তার ওপর মাখন মাখাচ্ছিলেন। রোহান বাবা, নিচে চলে এসো, নাস্তা করে নাও। শান্তির কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, একজন মায়ের মতো কোমল, যিনি তার সন্তানকে স্কুলের জন্য জাগাচ্ছেন। আসছি শান্তিমা। রোহানের কণ্ঠস্বর সিঁড়ি দিয়ে নেমে আসার পায়ের শব্দের সাথে নিচে এলো। হ্যাঁ, রোহান তাকে স্বাভাবিকভাবেই এবং আপন করে শান্তিমা বলে ডাকত। রোহানের আসল মা মীরা একটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন যখন রোহানের বয়স ছিল মাত্র ২ বছর। তখন থেকে শান্তি, যিনি মীরার সময় থেকেই পরিবারের সাথে কাজ করছিলেন, সেই ছেলেটির জন্য আয়া এবং মানসিক অবলম্বন দুটোই হয়ে উঠেছিলেন। রোহান খেতে খেতে আগের রাতের তার স্বপ্ন নিয়ে কিচিরমিচির করছিল। শান্তিমা, আমি স্বপ্নে দেখলাম যে আমি আকাশে মেঘের সাথে খেলার জন্য উড়ছি। মেঘগুলো খুব নরম ছিল। ঠিক আছে, কিন্তু আগেই পরোটা শেষ করো, তারপর আবার উড়বে, কেমন? শান্তি হাসলেন, ধীরে ধীরে রোহানের চুলে হাত বুলিয়ে দিলেন। সেই মুহূর্তে কেউ ভাবেনি যে তাদের জীবন এক ঝড়ের মধ্যে প্রবেশ করতে চলেছে। রোহানের বাবা শ্রী বিক্রম সিং রিয়েল এস্টেট শিল্পে একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। সফল, সুদর্শন, ভদ্র, কিন্তু এতই শীতল যে মানুষ তাকে নির্দয় বলত। স্ত্রীর মৃত্যুর পর তিনি নিজেকে কাজে ডুবিয়ে দিলেন, ছেলেকে শান্তির দেখাশোনার দায়িত্বে ছেড়ে দিলেন। তিনি প্রতিদিন রাত ১০টার পরই বাড়ি ফিরতেন। অনেক সময় রোহান ততক্ষণে ঘুমিয়ে পড়ত। সাহেব, আপনি এসেছেন। শান্তি নিঃশব্দে তার হাত থেকে ব্রিফকেসটি নিলেন, সেটা টেবিলের ওপর রাখতে লাগলেন। রোহান ঘুমিয়েছে? হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। আজ তার হালকা জ্বর ছিল। আমি তার বিছানার পাশে টেবিলের ওপর ওষুধ রেখে দিয়েছি। বিক্রম সিং ভ্রু কুঁচকে তাকালেন। আবার জ্বর? গত সপ্তাহেও তো ছিল। হ্যাঁ, আমারও একটু চিন্তা হচ্ছে। সম্ভবত কাল তাকে আবার একবার পরীক্ষার জন্য নিয়ে যেতে হবে। বিক্রম সিং আলতো করে মাথা নাড়লেন, ইমেল পরীক্ষা করার জন্য ফোন বের করলেন এবং নীরবে ওপরে চলে গেলেন। বিশাল বাড়িতে কেবল তার শান্ত পায়ের শব্দের প্রতিধ্বনি এবং বারান্দার বাইরে মিটমিট করা আলোই অবশিষ্ট ছিল। পরের দিন রোহানের তখনও জ্বর ছিল। এমনকি আন্তর্জাতিক কিন্ডারগার্টেনে দুপুরের ঘুমের সময় তার নাক থেকে রক্তপাত শুরু হল। শিক্ষিকা ঘাবলে গিয়ে ফোন করলেন। শান্তি ঘরের পরিষ্কার করার কাজ মাঝপথে ফেলে রেখে সাথে সাথে সেখানে পৌঁছলেন। তিনি রোহানকে একটি বিশিষ্ট শিশু হাসপাতালে নিয়ে গেলেন, যেখানে এর আগেও তার সাধারণ পরীক্ষা করা হয়েছিল। এইবার ডাক্তার বেশ কিছু বিশেষ পরীক্ষার অনুরোধ করলেন। ১ সপ্তাহ পর ফলাফল এলো। বিভাগীয় প্রধানের ঘরে, যেখানে বিক্রম সিং এবং শান্তি রোগ নির্ণয়ের বোর্ডের সামনে বসেছিলেন। বিক্রম সিং হাত গুটিয়ে রেখেছিলেন, তার মুখমণ্ডল ছিল গম্ভীর, কিন্তু তখনও শান্ত দেখাচ্ছিল। ডাক্তার, সরাসরি বলুন, বিক্রম সিং বললেন। ডাক্তার একটি গভীর শ্বাস নিলেন, চশমাটা নাকের ওপর তুলে নিলেন। আমরা সন্দেহ করছি যে রোহানের একটি বিরল বংশগত বিপাকীয় ব্যাধির কারণে গুরুতর লিভার ফেলিওর হয়েছে। যদিও নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরও বোন ম্যারো বায়োপসি প্রয়োজন হবে। ঘরের বাতাস হঠাৎ জমে গেল। শান্তি মুখ ঢাকলেন, তার চোখ লাল হয়ে উঠল। বিক্রম সিং সামান্য মাথা নত করলেন, কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলেন এবং তারপর উঠে দাঁড়ালেন। আমি তাকে বিদেশে নিয়ে যেতে চাই।
আমরাও তাই পরামর্শ দেব। এটি একটি জটিল মামলা। যদি পরিবার সক্ষম হয় তবে তাকে যত তাড়াতাড়ি সম্ভব স্থানান্তরিত করা হোক। 1 সপ্তাহ পর রোহান তার বাবার সাথে প্রথমে থাইল্যান্ড এবং তারপর সিঙ্গাপুরে গেল। দামি হাসপাতালের দরজা খুলল এবং তারপর বন্ধ হয়ে গেল, কেবল শীতল উত্তরগুলো রেখে গেল। আমরা সেরা প্রোটোকলগুলো চেষ্টা করেছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। 3 মাস এক দুঃস্বপ্নের মতো কেটে গেল। রোহান দিন দিন দুর্বল হতে লাগল। সে আর বাড়ির বাগানে দৌড়াদৌড়ি বা লাফালাফি করত না। তার ঘন চুল ঝরতে শুরু করেছিল। তার ত্বক ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কিন্তু সে তখনও হাসত, তখনও জিজ্ঞাসা করত, বাবা, আমি কি কালকে ভালো হয়ে যাব? বিক্রম সিং কোনো উত্তর দিলেন না, শুধু ছেলের হাতটা আরও শক্ত করে ধরে রাখলেন। অবশেষে দিল্লির সেই একই শিশু হাসপাতালে ফলো আপ পরীক্ষার সময় বিভাগীয় প্রধানের কণ্ঠস্বর কেঁপে উঠল। আমরা অত্যন্ত দুঃখিত। আমরা সবকিছু করার চেষ্টা করেছি, কিন্তু রোহানের কাছে আর প্রায় 9 দিন বাকি আছে। পুরো ঘর নীরব হয়ে গেল। শান্তি কাঁদতে লাগলেন। বিক্রম সিং উঠে দাঁড়ালেন, দেওয়ালে সজোরে ঘুষি মারলেন। তার শক্ত মুঠি থেকে রক্ত ঝরতে লাগল। সেই রাতে দিল্লির আকাশ ছিল নীরব, একটিও তারা ছিল না। রোহান বিছানায় শুয়েছিল, তার বড় চোখ দুটো সিলিংয়ের দিকে তাকিয়েছিল। শান্তি মা, যদি আমি ভালো না হই তাহলে কি আমি আমার মায়ের সাথে খেলতে যেতে পারব? শান্তির গলা বুঝে এলো। হ্যাঁ বাবা, অবশ্যই, কিন্তু আমার বিশ্বাস তুমি ভালো হয়ে যাবে। তুমি ভালো হয়েই যাবে। আমার কথা শোনো, ঠিক আছে? রোহান ধীরে ধীরে মাথা নেড়ে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তুমি আমার সাথে থেকো, কোথাও যেও না, শান্তিমা। সেই ছেলেটির চোখে এক ঝলক আলো দেখা গেল এবং তারপর সে ধীরে ধীরে ঘুমে তলিয়ে গেল। বাইরে বিক্রম সিং আধ খোলা দরজার আড়ালে নীরবে দাঁড়িয়েছিলেন। তিনি বহু বছরের মধ্যে প্রথমবারের মতো এক ফোঁটা অশ্রু ঝরালেন। দিল্লিতে বসন্ত এসে গিয়েছিল। স্যাঁতস্যাঁতে এবং উষ্ণ বাতাস প্রতিটি গলির কোণে প্রবেশ করছিল। কলোনির গাছগুলোতে নতুন পাতা গজাতে শুরু করল। মোগরার সুঘ্রাণ বাতাসের সাথে ছড়িয়ে পড়ছিল। কিন্তু সেই বিলাসবহুল ভিলায় এখন আর কেউ আবহাওয়ার তোয়াক্কা করত না। প্রতিটি দিন কেবল টিউবের মাধ্যমে খাওয়ানো খাবার, ওষুধের প্রতিটি ফোঁটা, প্রতিটি পরীক্ষার ফলাফল এবং বিক্রম সিং ও শান্তির অস্থির দৃষ্টির চারিদিকে ঘুরছ। রোহান হাসপাতালের বিছানায় শুয়েছিল, এতই অসুস্থ ও ছোট যেন ভাঙা ডানা নিয়ে কোনো ছোট্ট পাখি। তার বড় বড় গোল চোখ এখন ভেতরে ঢুকে গিয়েছিল, চারপাশে কালো দাগ। তার এখন আর তার প্রিয় খেলনা নিয়ে খেলারও শক্তি ছিল না। কিন্তু অদ্ভুতভাবে ছেলেটি তখনও হাসত। যখনই শান্তি তার হাতে চাপ দিতেন, তার কপালে ঠান্ডা কাপড় দিতেন, রোহান হাসার চেষ্টা করত, যেন সে বড়দেরই সান্ত্বনা দিচ্ছে। শিশু হাসপাতাল তাদের দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছিল। বিক্রম সিং একটি ব্যক্তিগত ভিআইপি কক্ষ ভাড়া নিয়েছিলেন, যেখানে এয়ার কন্ডিশনার, টিভি এবং সেরা চিকিৎসা সরঞ্জাম ছিল। প্রতিদিন তিনি ব্যাংকক, সিউল থেকে টোকিও পর্যন্ত আন্তর্জাতিক হাসপাতালের ডাক্তারদের ফোন করতেন। রোহানের মেডিকেল ফাইল ইমেলের মাধ্যমে পাঠানো হতো, প্রিন্ট করে ফাইল করা হতো। কিন্তু সব জায়গা থেকে একই উত্তর আসত, দুঃখিত, ব্যবহৃত প্রোটোকলটি সেরা, রোগী চিকিৎসায় প্রতিক্রিয়া দেখাচ্ছে না। লিভার প্রতিস্থাপন শেষ বিকল্প, কিন্তু রোগীর কোনো সামঞ্জস্যপূর্ণ আত্মীয় নেই। বাইরের ব্যক্তির কাছ থেকে দানের হার খুব কম। বিক্রম সিং ফোনে কিছু বলতেন না, শুধু চোখ বন্ধ করে হাত শক্ত করতেন। যে আঙুলগুলো বিলিয়ন বিলিয়ন চুক্তিতে স্বাক্ষর করেছিল, সেগুলো এখন আর বাঁচানো যাবে না, এই 3টি শব্দের সামনে অসহায় ছিল। সেই সন্ধ্যায় বিভাগীয় প্রধান তাদের এবং শান্তিকে তার অফিসে আলাদাভাবে ডাকলেন। টেবিলের ওপর একটি রিপোর্ট ছিল, যার ওপর লাল কালিতে শেষ পর্যায়ে 10 দিনেরও কম জীবন অনুমান লেখা ছিল। ডাক্তার একটি গভীর শ্বাস নিলেন, চেয়ারের পেছনে হেলান দিলেন। তার কণ্ঠস্বর ধোঁয়ার মতো হালকা ছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। মারাত্মক কোষগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তার লিভার এবং কিডনির কার্যকারিতা ধীরে ধীরে ব্যর্থ হচ্ছে। এমনকি প্রশমনমূলক পরিচর্যাও তাকে সর্বোচ্চ 9 দিন বাঁচিয়ে রাখতে পারে। কেউ কিছু বলল না। শান্তি তার মুখ দুহাতে ঢেকে ফেললেন, তার শরীর কাঁপছিল। বিক্রম সিং পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। একটু পরেই তিনি জিজ্ঞাসা করলেন, তার কণ্ঠস্বর কর্কশ ছিল, যদি একটি সামঞ্জস্যপূর্ণ লিভার পাওয়া যায়? ডাক্তার ধীরে ধীরে মাথা নাড়লেন। লিভার প্রতিস্থাপন আশার একটি ঝলক দেখাতে পারে, তবে দাতাটিকে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ হতে হবে, প্রায় রক্তের সম্পর্কের মতো। আপনার পরিবারে আর কেউ নেই, তাই না? বিক্রম সিং কোনো উত্তর দিলেন না। স্ত্রী মারা গিয়েছেন, বাবা মা গত হয়েছেন।
বিদেশে বসবাসকারী একমাত্র ভাই বহু আগেই যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। তাহলে দুঃখিত। বিক্রম সিং একটিও শব্দ না করে, কোনো আবেগ প্রকাশ না করে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু সবাই জানত যে লোকটির হৃদয়ে ভেতরে ভেতরে গলে যাচ্ছিল। শান্তি টলতে টলতে তার পিছু নিলেন। সেই রাতে তিনি রোহানের পাশে বসলেন, সারা রাত তার হাত ধরে রইলেন। তার চোখগুলো কান্নায় শুকিয়ে গিয়েছিল, কেবল একটি অদ্ভুত দৃঢ়তার দৃষ্টি অবশিষ্ট ছিল। পরের দিন রোহান তাড়াতাড়ি জেগে উঠল। সূর্য ওঠার আগেই সে তার মাথা ঘোরালো সেই পরিচিত হাতটি খুঁজতে, এবং হাসল যখন দেখল শান্তি চেয়ারে ঘুমিয়ে আছেন। শান্তি মা! তিনি চমকে উঠলেন, তাড়াতাড়ি বিছানার কাছে এলেন। কেমন লাগছে বাবা, ব্যথা হচ্ছে? রোহান মাথা নেড়ে ধীরে ধীরে হাসল। আমি বাবাকে কাঁদতে দেখেছি। কাল রাতে বারান্দায় বসেছিলেন, আমি দেখেছি তিনি চোখ মুছছিলেন। শান্তিমা, বাবা তো কখনো কাঁদেন না। শান্তির গলা ধরে এলো। তিনি কিছু বলতে পারলেন না, শুধু আলতো করে মাথা নাড়লেন। আমি বাবাকে দুঃখী করতে চাই না, আমি বাঁচতে চাই। আমি আবার স্কুলে যেতে চাই, আমার বন্ধুদের সাথে খেলতে চাই, আমি আবার জন্মদিনের কেক কাটতে চাই। রোহানের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেল, তার চোখে ছিল বিষাদ। কিন্তু আমার ভয় লাগে যে আমি চিরদিনের জন্য ঘুমিয়ে যাব। দুপুরে যখন বিক্রম সিং কাজের জন্য সাময়িকভাবে হাসপাতাল থেকে বাইরে গেলেন, শান্তি নীরবে ডাক্তারের কাছে একটি কাজ করার অনুমতি চাইলেন। লিভার দানের জন্য সামঞ্জস্যপূর্ণ রক্ত পরীক্ষা। নার্স অবাক হয়ে তার দিকে তাকালেন। আপনি তো পরিচারিকা। হ্যাঁ, কিন্তু আমি তাকে 2 বছর বয়স থেকে মানুষ করেছি। আমি জানি আমি রক্তের সম্পর্কের কেউ নই, কিন্তু চেষ্টা করতে অসুবিধা কি? পরীক্ষা নীরবে করা হল। 3 দিন পর ফলাফল লিভার বিভাগে পাঠানো হল। সামঞ্জস্যপূর্ণ। বাম লিভার লোব দান করার মানদণ্ডে উত্তীর্ণ। তরুণ ডাক্তারের চোখ গোল হয়ে গেল। আপনি একটি বিরল ঘটনা। রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও এত সামঞ্জস্য। শান্তি হাসলেন। হয়তো ঈশ্বরের কৃপা। ডাক্তার ইতস্তত করলেন। কিন্তু আপনি কি ঝুঁকিগুলো জানেন? আপনার বয়স 40-এর ওপর, আপনার শারীরিক অবস্থা ভালো নয়। লিভার কাটার সার্জারি মারাত্মক হতে পারে, বিশেষ করে আপনার মতো কারোর জন্য যিনি সার্জারিতে অভ্যস্ত নন। আমি জানি। তাহলে আপনি তবুও কেন এটা করতে চান? শান্তি কাচের জানালার বাইরে তাকালেন, যেখানে সূর্যের আলো মাটিতে লম্বা রেখায় পড়ছিল। কারণ ওই ছেলেটা আমাকে মা বলে ডাকে। সেই সন্ধ্যায় শান্তি একটি পাতলা ফাইল নিয়ে বিক্রম সিংহের ঘরে এলেন। বিক্রম সাহেব, আমার কিছু বলার আছে। বিক্রম সিং কোম্পানির ফাইল পড়ছিলেন। তিনি এক নজর দেখলেন এবং তারপর নথিটি বন্ধ করলেন। কি হয়েছে? আমি রোহানকে বিদেশে নিয়ে যেতে চাই। আমি সিঙ্গাপুরে একটি চিকিৎসা সংস্থার সন্ধান পেয়েছি। তারা লিভার প্রতিস্থাপনের মামলাটি গ্রহণ করতে প্রস্তুত। আমি দাতা হতে পারি। বিক্রম সিংহের চোখ কপালে উঠল। কি? আমি পরীক্ষা করিয়েছি, ফলাফল সামঞ্জস্যপূর্ণ। আমি অস্ত্রোপচারের জন্য প্রস্তুত, যদি কেবল বাচ্চাটি বাঁচার সুযোগ পায়। বিক্রম সিং লাফিয়ে উঠলেন। না, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি কি মনে করো এটা কোনো টিভি সিরিয়াল? না, আমি শুধু চাই সে বাঁচুক। তুমি কে? আমার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার তুমি একজন পরিচারিকা, তোমার কোনো অধিকার নেই। কথাগুলো কঠিন ছিল। শান্তি চুপ করে রইলেন এবং তারপর ধীরে ধীরে তার পকেট থেকে একটি কাগজ বের করলেন। এটি চিকিৎসা যত্নের জন্য একটি অস্থায়ী পাওয়ার অফ অ্যাটর্নি। আপনি যদি এটিতে স্বাক্ষর করেন তবে আমি কাগজপত্র, ভিসার ব্যবস্থা করতে পারি এবং রোহানকে অবিলম্বে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারি। যদি না করেন তবে আমিও অসহায়। বিক্রম সিং সেই কাগজটির দিকে তাকালেন। 2 মিনিট কেউ কিছু বলল না এবং তারপর তিনি সেটিকে 2 টুকরো করে ছিঁড়ে ফেললেন। এটার প্রয়োজন নেই, আমি নিজে সামলে নেব। শান্তি মাথা নিচু করলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। আপনি টাকার ব্যবস্থা করতে পারেন, কিন্তু আমার ছাড়া কে তাকে তার লিভার দিতে প্রস্তুত হবে? রাতে শান্তি হাসপাতালের ঘরে একটি ফোল্ডিং বেডে বসে ঘুমন্ত রোহানকে দেখছিলেন। তার পাশে একটি ছোট্ট সুটকেস ছিল, যার মধ্যে তার পাসপোর্ট, পরীক্ষার রিপোর্ট এবং একটি হাতে লেখা চিঠি ছিল, যা তিনি রেখে যাবেন যদি কিছু ঘটে যায়। সেই চিঠিতে কেবল একটি শেষ লাইন ছিল, যদি আমি জ্ঞান ফিরে না পাই তবে দয়া করে সেই ছেলেটিকে বলবেন যে আমি তাকে আমার রক্তের চেয়েও বেশি ভালোবাসতাম। ফ্যাকাশে ম্লান আলো তার চোখের ওপর পড়ছিল। কোনো অশ্রু ছিল না, কেবল দৃঢ় সংকল্প ছিল। কাল জীবন ফিরে পাওয়ার যাত্রা শুরু হবে। 6 তারিখ। বেশিরভাগ মানুষের জন্য একটি সাধারণ দিন, কিন্তু এটি ছিল রোহানের জন্মদিন। 6 বছর পূর্ণ। গালিচায় সেই ছোট্ট ছেলেটির বন্ধুদের গান গাওয়ার মধ্যে মোমবাতি নেভানো উচিত ছিল।
আন্তর্জাতিক কিন্ডারগার্টেনে ঘোরা উচিত ছিল এবং রঙিন ফিতায় মোড়ানো উপহার খোলা উচিত ছিল, কিন্তু এর পরিবর্তে সে হাসপাতালের ঘরে শুয়েছিল, একটি ফুলের মতো নীরব, যা ফুটে ওঠার আগেই মরে গিয়েছিল। দিল্লিতে হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। কুয়াশার একটি পাতলা স্তর শহরকে একটি ধূসর ঘোমটা দিয়ে ঢেকে দিয়েছিল। হাসপাতালের ঘরে রোহান অচেতন অবস্থায় ছিল। সারা রাত তীব্র জ্বর থাকা সত্ত্বেও সে শান্তিকে জিজ্ঞাসা করল, আজ কি কেউ আমার জন্মদিনে আসবে? শান্তি সাথে সাথে উত্তর দিলেন না, শুধু আলতো করে তার ঘাম মুছে দিলেন এবং ফিসফিস করে বললেন, অপেক্ষা করো, শান্তি মায়ের কাছে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজ নীরবে এবং সময়ের বিপরীতে দৌড়ে প্রস্তুত করা হচ্ছিল। সকাল থেকে শান্তি একটানা ফোন করছিলেন। প্রথম কলটি ছিল রোহানের ক্লাস টিচার প্রিয়া ম্যাডামকে, এরপর কিছু পরিচিত বাবা মাকে, তারপর একটি ইভেন্ট অর্গানাইজারকে, যার সাথে তিনি রোহানকে জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়ার সময় পরিচিত হয়েছিলেন। হাসপাতালে আপনি কিভাবে আয়োজন করবেন? সবাই অবাক ছিল। কেবল কিছু বেলুন, একটি ছোট কেক এবং কয়েকটা বাচ্চা চাই, বাকিটা আমি সামলে নেব, শান্তি ইভেন্ট অর্গানাইজারকে বোঝালেন। দুপুরের কাছাকাছি একটি দল নীরবে হাসপাতালে প্রবেশ করল। 10টি হাতি ও বানরের আকারের বেলুন, 7টি জন্মদিনের টুপি এবং একটি তারা আকারের ছোট ক্রিম কেক নিয়ে। শান্তি ইতিমধ্যেই নার্স এবং গার্ডদের সাথে কথা বলে তৃতীয় তলার সাধারণ হলরুমে সাজসজ্জার অনুমতি নিয়েছিলেন, যেখানে আত্মীয়দের জন্য একটি অস্থায়ী বসার জায়গা ছিল। একটি টেবিল সাদা টেবিল ক্লথ দিয়ে ঢাকা হয়েছিল এবং রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছিল, যা শান্তি সারা রাত ধরে ভাঁজ করেছিলেন। টেবিলের ওপর একটি সাধারণ কিন্তু সুন্দর জন্মদিনের কেক ছিল, সাদা ক্রিম, কিছু লাল চেরি এবং একটি বড় মোমবাতি, যা 6 আকারের ছিল। প্রায় 3টায় প্রিয়া ম্যাডাম রোহানের 4 সেরা বন্ধু কবির, অনন্যা, হর্ষ এবং ছোট্ট রিনাকে নিয়ে এলেন। প্রতিটি বাচ্চার কাছে একটি ছোট উপহার ছিল, যা তাদের বাবা মা তাড়াহুড়ো করে তৈরি করেছিলেন। শান্তি ঘরে গেলেন এবং রোহানের কানে ফিসফিস করে বললেন, রোহান, তুমি কেমন অনুভব করছো? রোহান ক্লান্তভাবে চোখ খুলল। তার ঠোঁট ফ্যাকাশে ছিল, কিন্তু তবুও সে হাসার চেষ্টা করল। আজ আমি আমার মায়ের স্বপ্ন দেখেছি। মা হাসছিলেন এবং আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। মা বললেন যে আমি একটি সারপ্রাইজ গিফট পাব। তাহলে উঠে পড়ো, শান্তি মায়ের কাছে তোমার স্বপ্নের চেয়েও বড় সারপ্রাইজ আছে। রোহানকে শান্তিতে একটি ছোট হুইল চেয়ারে বসিয়ে করিডরে নিয়ে গেলেন। সে এতটাই রোগা ছিল যে হাসপাতালের গাউনটি ঢিলে লাগছিল। তার হাত পা শুকনো ডালের মতো পাতলা ছিল, কিন্তু যেই তাকে করিডরে ঠেলে নিয়ে যাওয়া হলো, রোহান চমকে গেল। বেলুনগুলোর একটি সারি বাতাসে দুলছিল। শুভ জন্মদিন গানটি প্রতিধ্বনিত হল। প্রিয়া ম্যাডাম কেক নিয়ে এগিয়ে এলেন। বাচ্চারা দৌড়ে রোহানকে জড়িয়ে ধরতে লাগল এবং কিচিরমিচির করে জিজ্ঞাসা করতে লাগল। ছেলেটি শান্তির কাঁধে মাথা রেখে কেঁদে উঠল। আমার মনে হয়েছিল এই বছর জন্মদিনে কেউ আসবে না। এসেছে তো, তাই না? শান্তি আলতো করে উত্তর দিলেন, এবং এটি সম্ভবত তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্মদিন। বিক্রম সিংও সেখানে ছিলেন। তিনি করিডরের এক কোণে নীরবে দাঁড়িয়েছিলেন। ভিড়ের মধ্যে যোগ দিলেন না, কিন্তু তার চোখগুলো অদ্ভুতভাবে নরম ছিল। এই প্রথম তিনি তার ছেলেকে মাসের পর মাস পর পুরোপুরি হাসতে দেখলেন। মোমবাতি নেভাও, প্রিয়া ম্যাডাম বললেন, এবং সব বাচ্চারা হাততালি দিতে শুরু করল। 6 নম্বরের মোমবাতিটি মিটমিট করছিল। রোহান চোখ বন্ধ করল এবং মনে মনে একটি ইচ্ছা করল। কেউ জানত না সে কি বলল, কিন্তু সে চোখ খুলল এবং সরাসরি তার বাবার দিকে তাকাল। বাবা, আমি বাঁচতে চাই, বাবা, আমাকে বাঁচতে দাও। বিক্রম সিং স্তম্ভিত হয়ে গেলেন। তিনি মাথা নাড়লেন। প্রথমবারের মতো তার ছেলের সামনে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি সব কিছু করব, সব কিছু। সেই সন্ধ্যায় বিক্রম সিং এবং শান্তি হাসপাতালের ক্যান্টিনে মুখোমুখি বসেছিলেন। তাদের হাতের কফির কাপ ঠান্ডা হচ্ছিল, যখন শান্তির হাতে ছিল একটি পাতলা ফাইল। আমি প্রি অপারেটিভ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। যদি আমরা প্রতিস্থাপন করাতে চাই, তবে তাদের আগামী 3 দিনের মধ্যে হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন। তুমি নিশ্চিত তুমি নাও বাঁচতে পারো? শান্তি তার দিকে তাকালেন। তার চোখ দুটো ছিল দৃঢ়। আপনি একবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কে। আপনার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার আমার কোনো অধিকার নেই, ঠিক, কিন্তু ওই ছেলেটা আমাকে মা বলে ডাকে। আমি তাকে মরতে দেখতে পারব না। বিক্রম সিং মাথা নত করলেন এবং দীর্ঘ সময় ধরে চুপ করে রইলেন। আমি প্রস্তুতি নিয়েছি, তিনি বললেন। ভিসা, হাসপাতালের খরচ, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল তাকে গ্রহণ করবে।
কিন্তু আমাকে আমার ভাইয়ের কাছ থেকে আইনিভাবে লিভার দানের নিশ্চিতীকরণ করাতে হবে। তুমি আত্মীয় নও। তিনি কি সাহায্য করতে রাজি হয়েছেন? এখনও না, কিন্তু আমি তাকে যে কোনো মূল্যে রাজি করাব। পরের দিন সকালে বিক্রম সিং কানাডায় তার ভাইকে ভিডিও কল করলেন। অর্জুন, দুই ভাই বাবা মায়ের মৃত্যুর পর সম্পত্তির বিরোধের কারণে বহু বছর ধরে আলাদা ছিলেন। এইবার বিক্রম সিং ক্ষমা চেয়ে শুরু করলেন না, বরং একটি ছবি দিয়ে শুরু করলেন। রোহানের মোমবাতি নেভানোর ছবি, রোগা পাতলা কিন্তু তবুও হাসছে। তারপর মেডিকেল রেকর্ডের ছবি এবং অবশেষে শান্তির পরীক্ষার রিপোর্ট। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? শুধু অঙ্গদানের কাগজে তোমার নাম দিতে হবে, পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে, ও দাতা হবে। আর পুরনো কথাগুলো? অর্জুন শীতল উত্তর দিলেন, সব ছেড়ে দাও, আমার কাছে আমার ছেলের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। অর্জুন চুপ করে রইলেন এবং তারপর একটি গভীর শ্বাস নিলেন। আমি সাহায্য করার জন্য ভারত আসব। শান্তি অস্ত্রোপচারের জন্য তার শারীরিক অবস্থা প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করলেন। তাকে স্যালাইন দেওয়া হলো, ভিটামিন দেওয়া হলো, লিভার, হৃৎপিণ্ড, ফুসফুসের একাধিক পরীক্ষা করা হলো। এদিকে রোহানের নিবিড় পরিচর্যা করা হচ্ছিল, রক্ত দেওয়া হচ্ছিল, সংক্রমণ থেকে রক্ষা করা হচ্ছিল। সিঙ্গাপুর যাওয়ার একদিন আগে রোহান শান্তিকে জিজ্ঞাসা করল, শান্তিমা, আমি ডাক্তারকে বলতে শুনেছি যে আমার বাঁচার জন্য লিভার প্রতিস্থাপনের প্রয়োজন। যদি তুমি আমাকে দাও তাহলে কি তোমার ব্যথা হবে? শান্তি হাসলেন, না বাবা, আমি তোমাকে শুধু আমার আলোর একটি অংশ দিচ্ছি, তারপর তুমি পুরো আকাশকে আলোকিত করতে থাকবে। রোহান তার হাত বাড়িয়ে আলতো করে তার গাল স্পর্শ করল। যদি আমি ভালো হয়ে যাই তাহলে আমি আবার স্কুলে যাব, আমি ডাক্তার হব, আমি শান্তিমাকে বাঁচাবো, ঠিক আছে? তাহলে তোমাকে চেষ্টা করতে হবে, কারণ শান্তিমা সেইলিন ফেরত নেওয়ার জন্য অপেক্ষা করছে। দুজনই হেসে উঠলেন, অস্ত্রসিক্ত হাসি। উড়ানের আগের শেষ রাতে বিক্রম সিং একটি হাতে লেখা চিঠি লিখছিলেন, প্রায় 10 বছর পর তার প্রয়াত স্ত্রীকে লেখা প্রথম চিঠি। মীরা, আমি সব সময় একজন শীতল মানুষ ছিলাম, কিন্তু আজ আমি জানতে পারলাম যে সব হারানোর ভয় কি। রোহান তোমার প্রাণ ছিল এবং এখন সে আমার প্রাণ। আর শান্তি, সে কেবল একজন পরিচারিকা নয়, সে আমাদের ছেলের মা এবং সে তাকে আরও একটি জীবন দিচ্ছে। যদি কাল রোহান বেঁচে যায় তবে আমি অন্যভাবে বাঁচব, আমি শপথ করছি। তিনি চিঠিটি ভাঁজ করলেন। বারান্দার বাইরের বাতাস হালকা ছিল, যাতে মোগরার হালকা সুঘ্রাণ ছিল। তিনি আকাশের দিকে তাকালেন এবং অনুভব করলেন যে তার হৃদয় শান্ত হয়ে গেল। একটি জন্মদিন, একটি ইচ্ছা, একটি জীবন যা এমন একজন ব্যক্তির ভালোবাসা এবং আত্মত্যাগ দ্বারা পরিবর্তিত হতে চলেছিল, যার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু যে রক্তের সম্পর্কের চেয়েও বেশি ভালোবাসত। আর এই যাত্রা কেবল শুরু হয়েছিল। ভোরবেলা দিল্লির ওপর কুয়াশার একটি পাতলা স্তর ছেয়ে গিয়েছিল। হাসপাতালের প্রতিটি জানালা থেকে ঠান্ডা বাতাস আসছিল। ছোট ঘরে শান্তি টেবিলের সামনে নীরবে বসেছিলেন। হাতে লিভার পরীক্ষার ফলাফল ছিল, যা ডাক্তার আগের সন্ধ্যায় দিয়েছিলেন। মোটা অক্ষরে উচ্চ সামঞ্জস্য, বাম লিভার লোবের অংশ দান করার জন্য উপযুক্ত শব্দগুলো তার হৃৎস্পন্দন বাড়িয়ে দিল। বাইরে রোহান তখনও ঘুমোচ্ছিল, তার মুখ ফ্যাকাশে কিন্তু শান্ত ছিল। তিনি হাসলেন, ধীরে ধীরে ফিসফিস করে বললেন, যেন নিজের সাথে কথা বলছেন, ঈশ্বর শুনেছেন বাবা। গত কয়েকদিন ধরে তিনি প্রায় ঘুমননি। প্রতিবার যখন রোহান স্বপ্নে মৃদু আওয়াজ করত, তিনি জেগে উঠতেন, তার হাত শক্ত করে ধরতেন। তার মনে একমাত্র ছবি ছিল রোহানের, আগের মতো সুস্থ এবং স্কুলের মাঠে দৌড়াদৌড়ি করছে। তিনি কখনো ভাবেননি যে একদিন তাকে সেই ছেলেটির জন্য একটি চমৎকার প্রার্থনা করার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে হবে, যার মধ্যে তার এক ফোঁটা রক্তও ছিল না। কিন্তু হয়তো ভালোবাসার প্রমাণ করতে জন্ম শংসাপত্রের প্রয়োজন হয় না। সেই সকালে বিক্রম সিং ক্লান্ত ভঙ্গিতে হাসপাতালে এলেন। তিনি গতকালের একই স্যুট পরেছিলেন, তাই ঢিলে ছিল, চোখ ছিল ঝাপসা। তিনি জানতেন না যে শান্তি রাতে কি করেছেন, না তিনি বুঝতে পারছিলেন যে তিনি সবেমাত্র স্বেচ্ছায় লিভার দানের ফর্মে স্বাক্ষর করেছেন, যার তিনি একসময় তীব্র বিরোধিতা করেছিলেন। বিক্রম সাহেব, ডাক্তার শর্মা আপনার সাথে কনফারেন্স রুমে দেখা করতে চান, শান্তি আলতো করে বললেন। তিনি তাকে না দেখে ধীরে ধীরে মাথা নেড়ে চলে গেলেন। কনফারেন্স রুমে ডাক্তার শর্মা তার সামনে একটি ফাইল রাখলেন। তার কণ্ঠস্বর গম্ভীর ছিল। আমরা এইমাত্র শান্তির পরীক্ষার ফলাফল পেয়েছি। তিনি বর্তমানে একমাত্র ব্যক্তি যিনি রোহানকে লিভার দান করতে পারেন। তবে ভারতীয় আইন কেবল সরাসরি আত্মীয়দের বা বিবাহিত দম্পতিদের মধ্যে প্রতিস্থাপনের অনুমতি দেয়। তাই আমাদের আপনার নিশ্চিতীকরণ প্রয়োজন যে দাতা পরিবারের সদস্য। বিক্রম সিং সরাসরি ডাক্তারের দিকে তাকালেন।
কি কোনো ব্যতিক্রম হতে পারে না? ডাক্তার মাথা নাড়লেন। দুঃখিত, যদিও এই মামলাটি বিশেষ, আমরা নিয়ম লঙ্ঘন করতে পারি না। আমরা একটি বিদেশি চিকিৎসা সংস্থার মাধ্যমে কাগজপত্র করার একটি উপায় খুঁজে দেখতে পারি, কিন্তু এতে সময় লাগবে। সময়? সে তিক্তভাবে হাসল। আমার ছেলের কাছে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। ঘর থেকে বেরিয়ে এসে বিক্রম সিং শান্তিকে করিডোরে অপেক্ষা করতে দেখলেন। তার চোখগুলো তখনও কোমল ছিল, কিন্তু সেগুলোতে এমন কিছু ছিল যা তাকে অস্বস্তিতে ফেলছিল, একটি অটুট দৃঢ় সংকল্প। তুমি কি করছো? সে কর্কশ্বরে বলল। তুমি কি মিথ্যা বলে ওকে বাঁচাতে চাও? তুমি কি মনে করো কারো জীবন কি তামাশা? না, কিন্তু যদি আমরা এটা না করি তবে সে মারা যাবে। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তবুও সে পিছু হটল না। আপনার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু আপনি আপনার ছেলের জন্য লিভার কিনতে পারছেন না, আর আমি তাকে আমার একটি অংশ দিতে পারি। শুধু আপনাকে রাজি হতে হবে। বিক্রম সিং অনেকক্ষণ চুপ করে রইলেন। তার চোখে এখন আর রাগ ছিল না, কেবল ক্লান্তি ছিল। তুমি জানো, যদি কিছু হয় তবে কি হবে? যদি তুমি মারা যাও তবে আমি আমার ছেলেকে কি বলবো? আপনাকে কিছু বলার দরকার নেই। তিনি তার দিকে তাকালেন। তার কণ্ঠস্বর বাতাসের মতো হালকা ছিল। শুধু তাকে বলবেন যে কেউ একজন ছিল যে তাকে শেষ পর্যন্ত ভালোবাসত। বিক্রম সিং ঘুরে দাঁড়ালেন। তিনি সেই দৃষ্টি সহ্য করতে পারলেন না, এমন একজনের দৃষ্টি যে কোনো পরিচিতি ছাড়াই আত্মত্যাগ করতে প্রস্তুত ছিল। সেই বিকেলে শান্তি রেকর্ড রুমে সেই আইনজীবীর সাথে দেখা করতে গেলেন, যার নাম বিক্রম সিংয়ের ভাই অর্জুন পরামর্শ দিয়েছিলেন। মাঝবয়সী লোকটি প্রশংসা এবং উদ্বেগের মিশ্র অনুভূতি নিয়ে তার দিকে তাকালেন। আমি বিক্রম সাহেবের দ্বারা চিকিৎসা যত্নের জন্য অস্থায়ী পাওয়ার অফ অ্যাটর্নিতে স্বাক্ষর করিয়ে প্রক্রিয়াটিকে বৈধ করতে আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু আপনি বোঝেন তো, তাই না? যদি কোনো সমস্যা হয় তবে হাসপাতালের কাছ থেকে কোনো আইনি দায়িত্বের দাবি করার আপনার কোনো অধিকার থাকবে না। হ্যাঁ, আমি বুঝি, শুধু ওকে বাঁচানো দরকার। আইনজীবী মাথা নেড়ে বললেন, আমি অনেক মানুষকে তাদের আত্মীয়দের অঙ্গদান করতে দেখেছি, কিন্তু আমি কখনো আপনার মতো কাউকে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে দেখিনি। ওই ছেলেটা আমার রক্ত নয়, কিন্তু সে আমার পরিবার। আমি নিশ্চিত যে আপনি এই অনুভূতিটা বোঝেন। তিনি যখন স্বাক্ষর করলেন তখন তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে একটি নতুন দীপ্তি ছিল। তিনি জানতেন যে কেবল এই কাগজের সাথে তিনি আইনিভাবে রোহানের সাথে ভারত ছাড়তে পারবেন। একটি দুর্বল সুযোগ, কিন্তু একমাত্র সুযোগ। সন্ধ্যায় তিনি হাসপাতালের ঘরে ফিরলেন। দেখলেন যে রোহান পেন্সিল দিয়ে একটি ছবি আঁকছে। সাদা কাগজে ৩ জন মানুষের ছবি ছিল, একজন লম্বা মানুষ, একজন মহিলা যার চুল পেছনে বাঁধা, এবং একজন হাসিখুশি ছেলে। ছবির নিচে রোহান ভাঙা ভাঙা হাতের লেখায় লিখেছিল, আমাদের বাড়ি। শান্তি নিজের ঠোঁট কামড়ালেন, তার গলা ধরে এলো। খুব সুন্দর শান্তিমা, আমি এটা আপনার জন্য এঁকেছি। কাল আমি আমার মাকেও আঁকব, যাতে আপনি দুঃখ না পান। আমি এটা সব সময় রাখব। তিনি ছবিটি ভাঁজ করে তার পকেটে রাখলেন। সেই রাতে তিনি আরও একটি চিঠি লিখলেন। সেটি ভাঁজ করে রোহানের মেডিকেল ফাইলে রাখলেন। যদি আমি জ্ঞান ফিরে না পাই তবে দয়া করে সেই ছেলেটিকে বলবেন যে আমি তাকে আমার রক্তের চেয়েও বেশি ভালোবাসতাম। যদি রোহান বেঁচে যায় তবে দয়া করে তাকে বড় হতে, হাসতে, স্কুলে যাওয়ার সুযোগ দেবেন, এবং যদি আমরা দুজনেই না বাঁচি তবে দয়া করে আমাকে দোষ দেবেন না। আমি আমার নির্বাচন করে নিয়েছিলাম। পরের দিন সকালে বিক্রম সিংকে ডাক্তার ভার্মার ফোন এলো, যিনি সিঙ্গাপুরে কাজ করা তার এক পুরনো বন্ধু ছিলেন এবং একটি আন্তর্জাতিক মানবিক চিকিৎসা ফাউন্ডেশনের অঙ্গ প্রতিস্থাপন কর্মসূচির প্রধানও ছিলেন। বিক্রম, আমি ফাইল পেয়ে গেছি। আমরা এই মামলাটি গ্রহণ করতে রাজি। ভারতীয় চিকিৎসা কর্তৃপক্ষ আপনার চিকিৎসা যত্ন পাওয়ার অফ অ্যাটর্নির নিশ্চিতকরণ পাঠিয়ে দিয়েছে। মা এবং ছেলে আগামী 2 দিনের মধ্যে এখানে আসতে পারে। বিক্রম সিং ফোনটি শক্ত করে ধরে রাখলেন। ধন্যবাদ ভার্মা, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই মামলায় ঝুঁকি খুব বেশি। দাতার বয়স বেশি, শারীরিক অবস্থা দুর্বল, মৃত্যুর হার 30% পর্যন্ত হতে পারে। তুমি কি প্রস্তুত? বিক্রম সিংয়ের কণ্ঠস্বর বুঝে গেল। আমি কোনো কিছুর জন্যই প্রস্তুত নই, কিন্তু যদি এটাই একমাত্র উপায় হয় তবে আমাকে বিশ্বাস করতে হবে। সেই দুপুরে বিক্রম সিং হাসপাতালের ঘরে প্রবেশ করলেন। শান্তি রোহানকে জাউ খাওয়াচ্ছিলেন। পরিবেশ শান্ত ছিল, কেবল চামচের সাথে বাটির মৃদু শব্দ শোনা যাচ্ছিল। প্রস্তুতি নাও, তোমরা দুজন কাল সকালে সিঙ্গাপুরের জন্য উড়বে। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। শান্তি ওপরে তাকালেন। আপনি সম্মত হয়ে গেলেন? সম্মতি নয়, আমি হার মেনে নিয়েছি। সে গভীর শ্বাস নিল।
যে ব্যক্তি আমার ছেলেকে বাঁচাতে মরতে প্রস্তুত, আমি তাকে থামাতে পারি না। রোহান ধীরে ধীরে হাসল, নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, বাবা, আমরা কি ছুটিতে যাচ্ছি? বিক্রম সিং তার ছেলের পাশে বসলেন, তার মাথায় হাত বুলালেন। হ্যাঁ, খুব সুন্দর একটি জায়গায় চিকিৎসার জন্য যাচ্ছি। ওখানে কি সমুদ্র আছে? হ্যাঁ। তাহলে আমি সমুদ্র দেখতে চাই। শান্তি মা বলেন যে সমুদ্র আকাশের মতো নীল। শান্তি নিজের অশ্রু লুকাতে মুখ ঘুরিয়ে নিলেন। ভারতের শেষ রাতে শান্তি তার জিনিসপত্র গোছালেন। কেবল কিছু কাপড়, রোহানের কিছু খেলনা, একটি ওষুধের বাক্স এবং রোহান যে ৩ জনের পরিবারের ছবি এঁকেছিল সেটি। করিডোরের বাইরে বিক্রম সিং দরজার ফাটল দিয়ে দেখছিলেন। দেখলেন যে তিনি রোহানের জন্য কম্বল ঠিক করছেন এবং তারপর নীরবে বিছানার পাশে মাথা ঠেকিয়ে বসে পড়লেন। তিনি ভেতরে এলেন, আলতো করে বললেন, কাল তাড়াতাড়ি যেতে হবে। অর্জুন হাসপাতালে ভর্তির প্রক্রিয়াগুলোতে সাহায্য করার জন্য সেখানে পৌঁছাবে। জি। এক মুহূর্তের নীরবতা। বিক্রম সিং তার দিকে তাকালেন, তার কণ্ঠস্বর গভীর হয়ে গেল। শান্তি, যদি কিছু হয়, তুমি চাও আমি সেই ছেলেটাকে কি বলি? তিনি তার দিকে তাকালেন, তার চোখ শান্ত ছিল, যেন তিনি সবকিছু ছেড়ে দিয়েছেন। বলবেন যে শান্তিমা রাজি ছিল এবং শান্তিমা তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। তারপর তিনি ঘুরলেন এবং আলো নিভিয়ে দিলেন। অন্ধকারে বিক্রম সিং দীর্ঘ সময় ধরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার ছেলের দুর্বল নিঃশ্বাস এবং সেই মহিলার ক্লান্ত নিঃশ্বাস শুনছিলেন, যিনি তার জীবন বাজি রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। বাইরে কুয়াশা ধীরে ধীরে কাটছিল, ভোর হতে চলেছিল। একটি নতুন দিন, যা হয়তো একটি চমৎকার ঘটার আগের শেষ দিনও হতে পারত। বিশেষ অ্যাম্বুলেন্স সকাল 4টায় দিল্লি বিমানবন্দরের গেটে থামল। তখনও অন্ধকার ছিল, চারপাশে ঘন কুয়াশা। একটি মেডিকেল টিম বিশেষ স্ট্রেচার ব্যবহার করে রোগীকে বিমানে তোলার জন্য প্রস্তুত ছিল। রোহানকে একটি পাতলা কম্বলে মোড়ানো হয়েছিল এবং সে শান্তির বাহুতে নীরবে শুলেছিল। সে কাঁদল না, শুধু চুপচাপ রাস্তার আলোগুলো দেখতে লাগল। তার উজ্জ্বল চোখে আকাশের শেষ তারাগুলো প্রতিফলিত হচ্ছিল। পাশে বিক্রম সিং একটি গাড়ি থেকে নামলেন। তিনি তখনও স্যুট পরেছিলেন, কিন্তু টাই বাঁধেননি। তার চোখ বহুরাতের ঘুমের অভাবে ক্লান্ত ছিল। তার হাতে একটি চামড়ার ব্রিফকেস ছিল, যাতে সমস্ত মেডিকেল রেকর্ড, আইনি কাগজপত্র, বিমানের টিকিট, ভিসা এবং সেই হাতে লেখা চিঠিটিও ছিল, যা তিনি আগের রাতে তার স্ত্রীকে লিখেছিলেন। শান্তি, সবকিছু ঠিক আছে। আমি ডাক্তার ভার্মার সাথে যোগাযোগ করেছি। মাউন্ট এলিজাবেথ হাসপাতাল নামার সাথে সাথেই তাকে ভর্তি করে নেবে। অর্জুন আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। শান্তি কেবল আলতো করে মাথা নাড়লেন, নিজের ঠোঁট ভিজিয়ে নিলেন এবং তারপর ধীরে ধীরে তার হাত রোহানের কপালে রাখলেন। তুমি শীঘ্রই সমুদ্র দেখতে পাবে, মনে আছে? রোহান দুর্বলভাবে হাসল। শান্তিমা, আমার জন্য সানগ্লাস আনতে ভুলো না। আমি ঝলকানি ছাড়া সমুদ্র দেখতে চাই। শান্তি ধীরে ধীরে হাসলেন। তার হ্যান্ডব্যাগ থেকে বাচ্চাদের একটি লাল প্লাস্টিকের চশমা বের করলেন। এই নাও, তোমার সুপারম্যান চশমা। ছেলেটি মাথা নেড়ে হাসল। তার চোখ ঘুমে ভরে আসছিল, যেন সে তার শেষ খুশিটুকু গুটিয়ে নিচ্ছিল। উড়ান সকাল 6:25-এ যাত্রা করল। একটি বিজনেস ক্লাস কেবিনকে একটি বিশেষ মেডিকেল কেবিনে রূপান্তরিত করা হয়েছিল, যেখানে একজন ভারতীয় ডাক্তার সঙ্গী ছিলেন। অক্সিজেন সাপোর্ট, সরঞ্জাম, আইভি ড্রিপ এবং গুরুত্বপূর্ণ লক্ষণ নিরীক্ষণের জন্য যন্ত্রপাতি ছিল। রোহান শান্তির পাশে মাঝের কেবিনে শুয়েছিল, আর বিক্রম সিং বাইরের সিটে বসেছিলেন। তার চোখ মেডিকেল মনিটরে মিটমিট করা সংকেতগুলোর দিকে স্থির ছিল। উড়ানের সময় কেউ বেশি কথা বলল না। ইঞ্জিনের গর্জন দ্রুত কেটে যাওয়া সময়ের মতো লাগছিল। 3 ঘন্টার উড়ান নীরবতায় কাটল। কেবল গুরুত্বপূর্ণ লক্ষণের মনিটরের নিয়মিত বিপ শব্দ এবং সেই ছেলেটির ধীর নিঃশ্বাস শোনা যাচ্ছিল। হঠাৎ রোহান পাশ ফিরল এবং শান্তির হাত ধরল। শান্তি মা, যদি আমি না বাঁচি তবে তুমি দুঃখ পেও না। শান্তির হাত কেঁপে উঠল। তিনি ঝুঁকে তার গাল তার হাতের ওপর রাখলেন। না বাবা, তুমি বেঁচে যাবে। শান্তিমা যখন প্রতিশ্রুতি দিয়েছে, তখন শান্তিমাকেও বাঁচতে হবে। বিক্রম সিং ঘুরলেন এবং তাদের দুজনকে দেখলেন। তার চোখ লাল ছিল। প্রথমবারের মতো তার উপলব্ধি হল যে সম্পর্ক রক্ত দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে পরিমাপ করা হয়। সকাল 11টায় বিমান চাঙ্গি বিমানবন্দরে নামল। সিঙ্গাপুরে আবহাওয়া মনোরম ছিল। আকাশ সেই নীল রঙের ছিল যা রোহান কখনো পছন্দ করত।
একটি আন্তর্জাতিক অ্যাম্বুলেন্স দল আগে থেকেই অপেক্ষা করছিল। অ্যাম্বুলেন্স অধিকারের লেন ধরে দ্রুত ছুটল, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে সোজা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছাল। লিভার প্রতিস্থাপন বিভাগ ছিল 12 তলায়। সেখানে ডক্টর ভার্মা, যিনি বিক্রম সিংয়ের কলেজের দিনগুলোর সেরা বন্ধু ছিলেন, তাকে উদ্বিগ্ন চোখে স্বাগত জানালেন। বাচ্চার অবস্থা গ্রহণযোগ্য সীমার মধ্যে আছে, কিন্তু এটি দীর্ঘস্থায়ী হতে পারে না। শান্তিকে কাল সকালে প্রি অপারেটিভ রুমে 12 ঘন্টা এবং পর্যবেক্ষণের জন্য রাখা হবে। আমরা সব কিছু যত তাড়াতাড়ি সম্ভব করব। বিক্রম সিং মাথা নাড়লেন। আমি সব কিছু তোমার ওপর ছেড়ে দিচ্ছি। ডাক্তার ভার্মা শান্তির দিকে ফিরলেন। শান্তিজি, আপনার যে কোনো সময় অস্বীকার করার অধিকার আছে। আপনি যদি এখন পিছু হটেন তবে কেউ আপনাকে দোষ দেবে না। শান্তি সরাসরি তার চোখে তাকালেন। আমি অর্ধেক দুনিয়া ঘুরে এসে সেই জিনিসটিকে অস্বীকার করার জন্য আসিনি যা আমি বেছে নিয়েছি। রোহানকে নিবিড় পরিচর্যা ইউনিটে আইসিইউ স্থানান্তরিত করা হলো। সে গভীর ঘুমেছিল, আর শান্তিকে একটি আলাদা সাউন্ডপ্রুফ ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে তাকে অস্ত্রোপচারের প্রস্তুতির জন্য স্যালাইন দেওয়া হলো এবং বিশ্রাম নিতে দেওয়া হলো। সমস্ত চিকিৎসা পরীক্ষা দ্রুত সম্পন্ন হল। সন্ধ্যায় বিক্রম সিং শান্তির ঘরে গেলেন। তিনি গরম খাবারের একটি বাক্স এবং একটি ক্রিম রঙের স্কার্ফ নিয়ে এসেছিলেন। কিছু খেয়ে নাও, কাল একটি লম্বা দিন। শান্তি হাসলেন, কিন্তু তা নিলেন না। আপনার বাচ্চার সাথে থাকা উচিত। এই মুহূর্তে ওর আপনাকে প্রয়োজন। রোহান ঘুমিয়ে গেলেই আমি ফিরে আসব। একটু পরে যখন তিনি চলে গেলেন, শান্তি নীরবে খাবারের বাক্সটি খুললেন, চামচ তুললেন, কিন্তু সেটি মুখে নিলেন না। তার হাত সামান্য কাঁপছিল। অস্ত্রোপচারের আগের রাত শান্তি ঘুমোলেন না। তিনি আরও একটি চিঠি লিখলেন, এইবার বিক্রম সিংকে। বিক্রম সাহেব, যদি আমি কাল সকালে জ্ঞান ফিরে না পাই, তবে দয়া করে রোহানকে সেভাবেই লালন পালন করবেন যেভাবে আপনি আপনার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাকে বলবেন যে সে বাঁচার জন্য জন্মেছিল, অন্য কারো জীবন ছোট করার জন্য নয়। তাকে ক্ষমা করতে এবং ভালোবাসতে শেখাবেন, যেমনটি সে পেয়েছে। বাচ্চাকে অপরাধ বোধে বড় হতে দেবেন না, না আমাকে তার স্মৃতিতে একটি বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকতে দেবেন না। তাকে বলবেন যে শান্তিমা সঠিক নির্বাচন করেছে এবং তার হাসিই ছিল আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। এবং যদি সম্ভব হয় তবে আমাকে আপনার স্ত্রীর পাশে সমাধিস্থ করবেন। চিঠিটি ভাঁজ করে বালিশের নিচে রাখা হল। তিনি ঘড়ির দিকে তাকালেন। সকাল 3টা বাজছিল। অপারেটিং রুমে যাওয়ার জন্য আর 1 ঘন্টা বাকি। সকাল 5:15-এ 2টি স্ট্রেচার প্রস্তুতি এলাকা থেকে বেরিয়ে এলো। একটিতে ছিল রোহান, তখনও অচেতন, হৃদয় দুর্বল কিন্তু স্পন্দিত। অন্যটিতে ছিলেন শান্তি, তার চোখ ছাদের দিকে তাকিয়েছিল। তার মুখ একটি পরিচিত ঘুমপাড়ানি গান গুনগুন করছিল। বিক্রম সিং পাশাপাশি হাঁটছিলেন। যখন অপারেটিং রুমের দরজা বন্ধ হল, তখন তিনি কেবল শেষবারের মতো শান্তির হাত ধরতে পারলেন। তিনি তার দিকে তাকালেন। তার হাসি সকালের রোদের মতো কোমল ছিল। আমার বাচ্চার খেয়াল রাখবেন। স্টিলের দরজা বন্ধ হয়ে গেল। অপারেশন থিয়েটারের আলো জ্বলে উঠল। জীবন ফিরে পাওয়ার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। 8 ঘন্টা কেটে গেল। অপারেশন থিয়েটার একটি আন্তর্জাতিক দলের দক্ষতা, অভিজ্ঞতা এবং ভাগ্যের কেন্দ্র হয়ে উঠল। শান্তির লিভারকে সাবধানে কাটা হল। সেটিকে পাশের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হল, যেখানে রোহান অস্থির রক্তচাপ নিয়ে শুয়েছিল। 9 ঘন্টা। ডাক্তারদের দলকে 18 কেজিরও কম ওজনের সেই ছেলেটির জন্য মাইক্রোভ্যাসকুলার রক্তনালীগুলো সংযুক্ত করার কৌশলটি প্রদর্শন করতে হল। অপারেশন মিলিমিটার পর্যন্ত নির্ভুল ছিল। 10 ঘন্টা। লিভারের একটি অংশ তার জায়গায় ছিল। ডায়ালাইসিস মেশিন ক্রমাগত কাজ করছিল। রোহানের হৃদযন্ত্র ঠিক হতে লাগল। 11 ঘন্টা। অপারেশন টেবিলের প্রান্ত থেকে একটি হালকা বিপ শব্দ হল। লিভার কাজ শুরু করে দিয়েছে। সবাই স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু কেউই তাড়াতাড়ি আনন্দ করার সাহস পেল না, কারণ শান্তির অস্ত্রোপচার তখনও শেষ হয়নি। শুরু হওয়ার 12 ঘন্টা পর উভয় অপারেশনই শেষ হল। রোহানকে সর্বোচ্চ জীবাণুমুক্ত পরিস্থিতিতে বিশেষ পরিচর্যা ইউনিটে স্থানান্তরিত করা হল। শান্তি তখনও কোমায় ছিলেন। তার রক্তচাপ অনিয়মিতভাবে ওঠানামা করছিল, কিন্তু তার হৃৎস্পন্দন স্থিতিশীল ছিল। করিডোরের বাইরে বিক্রম সিং নিশ্চল দাঁড়িয়েছিলেন। তার চোখ ভেতরে ঢুকে গিয়েছিল। তিনি শান্তি দ্বারা ফেলে যাওয়া স্কার্ফটি শক্ত করে ধরে রেখেছিলেন। যখন ডাক্তার ভার্মা বাইরে এলেন, তিনি কিছু জিজ্ঞাসা করলেন না,
শুধু তাকালেন। রোহান মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছে, ডাক্তার ধীরে ধীরে বললেন। কিন্তু শান্তি, তার আরও সময় দরকার, তার অনেক রক্তপাত হয়েছে, কিন্তু যদি সে পরবর্তী ৪৮ ঘন্টা পার করতে পারে তবে সুস্থ হবার সম্ভাবনা ৭০%। বিক্রম সিং মাথা নিচু করলেন। ঠান্ডা টাইলসযুক্ত মেঝেতে অশ্রু ঝরল। ধন্যবাদ। সেই দুপুরে রোহান তার চোখ খুলল। কাচের জানালা দিয়ে হালকা আলো আসছিল। সে একটি অপরিচিত সিলিং দেখল। তার পেটে একটি হালকা ব্যথা অনুভব করল। সে মাথা ঘোরানোর চেষ্টা করল এবং দেখল যে তার বাবা পাশে ঘুমিয়ে আছেন, তার হাত তার হাতে ধরা। বাবা! বিক্রম সিং চমকে উঠলেন, তার চোখে জল ছিল। তুমি জেগেছ? বাবা, শান্তিমা কোথায়? বিক্রম সিং মাথা নেড়ে হাসলেন। শান্তিমা একটু বিশ্রাম নিচ্ছেন। তিনি তোমার জন্য একটি চমৎকার করেছেন, তাই তার আরও একটু ঘুমের প্রয়োজন। রোহান ধীরে ধীরে হাসল। আমি বলেছিলাম না, শান্তিমা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বাঁচবেন। সে চোখ বন্ধ করল। নিশ্চিন্ত হয়ে মাস পরে সবচেয়ে শান্তিপূর্ণ ঘুমে তলিয়ে গেল। বাইরে সোনালি রোদ জানালার উপর ছড়িয়ে পড়ছিল। জীবনের একটি নতুন ভোর সবেমাত্র শুরু হয়েছিল। প্রতিস্থাপনের পর দ্বিতীয় দিনের সকাল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পরিবেশ শান্ত ছিল। আইসিইউতে মেশিনের শব্দ তখনও নিয়মিতভাবে চলছিল, যা একটি ভঙ্গুর জীবনকে নির্দেশ করছিল, যা প্রতিটি নিঃশ্বাসের জন্য সংগ্রাম করছিল। রোহান ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। তার গুরুত্বপূর্ণ লক্ষণ স্থিতিশীল নিয়ন্ত্রণে ছিল। নতুন লিভারটি ভালোভাবে মানিয়ে নিয়েছিল। শরীর ইতিবাচক প্রতিক্রিয়া দিতে শুরু করেছিল। কিন্তু বিক্রম সিং মোটেই শান্ত ছিলেন না। সেই ছেলেটির ঘরের পাশেই ছিল শান্তির পোস্ট অপারেটিভ রুম, যেখানে নীরবতা একটি ভয়ঙ্কর সঙ্গীতে পরিণত হয়েছিল। শান্তি এখনও জ্ঞান ফিরে পাননি। ডাক্তার ভার্মা বিক্রম সিংকে তার অফিসে ডাকলেন। আমরা শান্তির অবশিষ্ট লিভারের কার্যকারিতা পরীক্ষা করেছি। কিছু সামান্য ক্ষতির লক্ষণ আছে, কিন্তু গুরুতর নয়। তবে সমস্যা হল তার রক্তচাপ ক্রমাগত কমছে, নাড়ি দুর্বল, এবং আমরা এখনও ভেন্টিলেটর সরাতে পারছি না। শান্তি গভীর কোমায় আছেন। বিক্রম সিং চুপচাপ বসে রইলেন, দুটি হাত শক্ত করে বাঁধা, চোখ কাচের জানালার বাইরে তাকিয়েছিল। বাইরে সমুদ্রের পাখি নীল আকাশে নির্মমভাবে শান্তিপূর্ণভাবে চক্কর কাটছিল। সে কি জ্ঞান ফিরে আসতে পারে? তার কণ্ঠস্বর কর্কশ ছিল। আমরা এখন নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। পরবর্তী ৪৮ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়েক সেকেন্ডের নীরবতার পর ডাক্তার ভার্মা আরও বললেন, বিক্রম, আরও একটি কথা আছে। সার্জারির আগে শান্তি আমার কাছে অনুরোধ করেছিলেন যে আমি মিডিয়া বা অন্য কাউকে যেন না বলি। তিনি চাননি যে কেউ জানুক যে তিনি লিভার দাতা। যদি সবকিছু সফল না হতো, আমার মনে হয় তোমার এটা জানা উচিত। বিক্রম সিং মাথা নেড়ে শান্ত থাকার চেষ্টা করলেন, কিন্তু যখন তিনি ঘর থেকে বেরিয়ে এলেন তখন নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি একটি খালি করিডরের কোণ খুঁজে নিলেন, দেয়ালে পিঠ ঠেকিয়ে মাথা হাঁটুতে ঢুকিয়ে দিলেন। তার কাঁধ কাঁপছিল। এত বছর ধরে একজন কঠোর ব্যবসায়ী থাকার পর প্রথমবারের মতো তিনি একটি শিশুর মতো কাঁদলেন। ক্ষতির জন্য নয়, বরং জীবনে প্রথমবারের মতো নিজেকে এত অসহায় এবং হতাশ মনে করার জন্য। আইসিইউতে রোহান দ্বিতীয়বার জেগে উঠল। তার মুখ কম ফ্যাকাশে ছিল, তার চোখ পরিষ্কার ছিল। যখন সে তার বাবাকে পাশে বসে থাকতে দেখল, সে ধীরে ধীরে তার হাত ধরল। শান্তিমা কোথায়? বিক্রম সিং হাসলেন, আলতো করে মাথা নাড়লেন। তিনি বিশ্রাম নিচ্ছেন। সার্জারি খুব ক্লান্তিকর ছিল, তাই তার আরও ঘুমানো প্রয়োজন। রোহান চোখের পলক ফেলল। তার কণ্ঠস্বর দুর্বল ছিল। আমি স্বপ্নে দেখলাম যে শান্তিমা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমাকে ডাকছেন। সমুদ্র খুব নীল ছিল। তিনি আমাকে দৌড়ে আসতে বললেন, এবং তারপর তিনি গায়েব হয়ে গেলেন। বিক্রম সিং তার ছেলের হাত শক্ত করে ধরলেন। শান্তিমা গায়েব হবেন না, তিনি ফিরে আসবেন। রোহান ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমি তাকে সেই রূপকথা শোনাতে চাই যা আমি এইমাত্র ভেবেছি, যেখানে একজন লম্বা চুলের পরী একটি রাজকুমারকে পাথর হাওয়া থেকে বাঁচায়। বিক্রম সিং মাথা নাড়লেন। তাহলে তুমি খুব একটা ঘুমোতে পারবে না। চেষ্টা করো যাতে তিনি যখন জাগেন তখন তুমি তাকে শোনাতে পারো। তিনি রূপকথা খুব পছন্দ করেন। ছেলেটি ধীরে ধীরে হাসল। কিন্তু যদি তিনি না জাগেন? বিক্রম সিংয়ের গলা ধরে এলো। রোহানের চোখ ছিল নিষ্পাপ, কিন্তু এত গভীর ছিল যেন সে সেই জিনিসগুলো দেখতে পারত যা বড়রা লুকানোর চেষ্টা করে। তিনি আর কিছু বললেন না, শুধু ঝুঁকে তার কপালে চুম্বন করলেন। দুদিন কেটে গেল। প্রতিটি ঘণ্টা ছিল একটি লড়াই।
ডাক্তার ভার্মা বিক্রম সিংকে জানালেন যে শান্তির লিভারের কার্যকারিতা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। জৈব রাসায়নিক সূচকগুলো ঠিক হতে শুরু করেছে, কিন্তু মস্তিষ্ক এখনও প্রতিক্রিয়া দেখাচ্ছে না। জ্ঞান ফিরে আসার সম্ভাবনা স্পষ্ট নয়। সেই সন্ধ্যায় বিক্রম সিং তার বিছানার পাশে বসলেন। সাদা আলো শান্তির ফ্যাকাশে মুখ এবং শুকনো ঠোঁটের ওপর পড়ছিল। তিনি একটি গরম তোয়ালে নিলেন এবং ধীরে ধীরে তার কপাল মুছলেন। তারপর তার হাত ধরে ফিসফিস করে বললেন, শান্তি, তুমি জিতে গেছো, রোহান ঠিক আছে, এখন তোমার ফিরে আসার সময়। তার কণ্ঠস্বর বুঝে গেল। আমি জানি আমি স্বার্থপর ছিলাম, আমি তোমাকে বিশ্বাস করিনি, কিন্তু প্রথমবারের মতো আমি বুঝলাম যে পরিবারের একই রক্তের হওয়ার প্রয়োজন নেই, এটির জন্য বিশ্বাস এবং আত্মত্যাগ প্রয়োজন। তুমি আমাকেই শিক্ষা দিলে। তিনি তার হাত বাড়িয়ে ক্রিম রঙের স্কার্ফটি তার বুকের ওপর রাখলেন। তুমি বলেছিলে যে এটি তোমার মায়ের স্মৃতিচিহ্ন। যদি তুমি না জাগো তবে আমি তোমার জায়গায় এটি রাখব, কিন্তু আমি এটি রাখতে চাই না। আমি এটিকে তোমার জেগে ওঠার পর ফিরিয়ে দিতে চাই। ঠিক সেই সময়ে একটি হালকা শব্দ হল। হৃৎস্পন্দন মনিটর সামান্য বেড়ে গেল। শান্তির একটি আঙুল নড়ে উঠল। বিক্রম সিং লাফিয়ে উঠলেন। তিনি নার্সকে ডাকলেন। ডাক্তাররা সাথে সাথে এলেন এবং পিউপিলের প্রতিক্রিয়া সূচকগুলো পরীক্ষা করলেন। পুরো দল নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। হঠাৎ শান্তির চোখ সামান্য খুলল, ঝাপসা এবং অস্পষ্ট। শান্তি, আমি বিক্রম। তিনি কাছে ঝুঁকে ফিসফিস করে বললেন। তিনি চোখের পলক ফেললেন এবং তারপর তার চোখের কোণ থেকে একটি অশ্রুবিন্দু নীরবে গড়িয়ে পড়ল। তিনি কথা বলতে পারছিলেন না, কিন্তু তিনি বুঝেছিলেন যে তিনি শুনেছেন, অনুভব করেছেন এবং এখনও এখানে আছেন। পরের দিন সকালে রোহানকে 10 মিনিটের জন্য আইসোলেশন রুমে তার শান্তি মায়ের সাথে দেখা করার অনুমতি দেয়া হল। ছেলেটি কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। হাতে বুনো ফুলের একটি তোড়া ছিল, যা বিক্রম সিং রাস্তার পাশ থেকে কিনেছিলেন। শান্তিমা, আমি আরও ছবি এঁকেছি, আপনাকে সেগুলোকে দেখার জন্য জাগতে হবে। শান্তি দুর্বলভাবে তার ঠোঁট নাড়লেন। তার চোখ সামান্য খুললেন এবং সেই ছেলেটির দিকে তাকালেন। একটি হাসি তার ঠোঁটে ভেসে উঠল। রোহান বিছানার পাশে উঠে তার কানে ফিসফিস করে বলল, শান্তিমা বলেছিলেন যে সমুদ্র খুব নীল, যখন আমরা ঠিক হয়ে যাব তখন আমরা যাব। তিনি বলেছিলেন যে তিনি আমাদের গোয়াতে নিয়ে যাবেন। শান্তি কোনো উত্তর দিলেন না, কিন্তু অশ্রুর একটি ধারা গড়িয়ে পড়ল। নিষ্পাপ ছেলেটি তার হাত বাড়িয়ে তা মুছে দিল। আর কেঁদো না, তুমি বেঁচে গেছ। বাইরে বিক্রম সিং তার বুঝে আসা কান্না লুকাতে মুখ ফিরিয়ে নিলেন। 2 সপ্তাহ পর শান্তিকে রিকভারি রুমে স্থানান্তরিত করা হল। প্রতিদিন রোহান ছবি আঁকতে, গল্প শোনাতে, গান গাইতে আসত। তার শরীর ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, কিন্তু তার মন স্পষ্টতই উজ্জ্বল ছিল। বিক্রম সিং ধীরে ধীরে বদলে গেলেন। তিনি আর কেবল টাকা নিয়ে ব্যস্ত সেই শীতল বাবা ছিলেন না। প্রতিদিন সকালে তিনি শান্তিকে হাসপাতালের বাগানের চারপাশে ঘোরানোর জন্য ঠেলে নিয়ে যেতেন। রোহানের নতুন শেখা অক্ষর নিয়ে কথা বলতেন, সেই জাউ রান্না করার গল্প বলতেন যা তিনি একসময় ছেলের জন্য বানাতেন। একবার যখন তারা একটি পাথরের বেঞ্চে বসেছিলেন, তখন তিনি ধীরে ধীরে বললেন, তুমি একবার বলেছিলে যে আমার কাছে যা আছে আমি তার প্রশংসা করতে জানি না। তুমি ঠিকই বলেছিলে। শান্তি চুপ করে রইলেন, কিন্তু তার চোখ উষ্ণ ছিল। আমি ভাবতাম যে পরিবার এমন কিছু যার মধ্যে সমস্ত শর্ত পূরণ করা উচিত। এখন আমি বুঝি কেবল একে অপরের জন্য মরতে প্রস্তুত মানুষের প্রয়োজন, সেটাই ঘর। একটি হালকা বাতাস বইল। শান্তি হেসে নীল আকাশের দিকে তাকালেন। তাহলে কি আমরা সেই ছেলেটাকে সমুদ্রে নিয়ে যেতে পারি? বিক্রম সিং ঘুরলেন এবং তার দিকে তাকালেন। তাদের মধ্যে কোনো প্রতিশ্রুতির প্রয়োজন ছিল না, কেবল একটি দৃষ্টি এটি বোঝার জন্য যথেষ্ট ছিল যে এখন থেকে তারা একা ছিলেন না। তারা একটি অদ্ভুত, অপ্রত্যাশিত পরিবার ছিলেন এবং সবচেয়ে সত্যিকারের ভালোবাসা দিয়ে গড়া ছিলেন। অস্ত্রোপচারের 1 মাসেরও বেশি সময় পরে মাউন্ট এলিজাবেথের রুম নম্বর 312 আর ভয় এবং নীরব অপেক্ষায় ভরা ছিল না, বরং প্রতিদিন সকালে রোহানের শিশুসুলভ হাসি প্রতিধ্বনিত হতো, যখন সে তার বাবা এবং শান্তির সাথে হাসপাতালের করিডোরে হাঁটতে শিখত। রোহানের চুল গজাতে শুরু করেছিল, তার চোখ উজ্জ্বল ছিল, তার মুখে ধীরে ধীরে সেই গোলাপি আভা ফিরছিল যা কয়েক সপ্তাহ আগের ফ্যাকাশে এবং অসুস্থ চেহারার থেকে একেবারেই আলাদা ছিল। আর শান্তি, যদিও তার তখনও লাঠির এবং লিভারের রিকভারির ওষুধের প্রয়োজন ছিল, কিন্তু তার ভেতরের জীবন, তার প্রতিটি হালকা পদক্ষেপে, রোহানের জন্য প্রতিটি কোমল হাসিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।
এক দুপুরে রোহান তার সাথে হাসপাতালের ছোট্ট বাগানে একটি পাথরের বেঞ্চে বসেছিল, যেখানে কিছু বোগেনভিলিয়া গাছ ফুল ফুটিয়েছিল, যেন রোদ ছড়াচ্ছে। শান্তি মা, এখন আপনার অপারেশনের দাগটা কেমন আছে? ছেলেটি ফিস করে তার পেটে হাত রাখল। শান্তি ধীরে ধীরে হাসলেন, তার কোমরের দিকে ইশারা করলেন। আমার কাছে হাতের তালুর অর্ধেক অংশের মতো একটি লম্বা দাগ আছে। যখন বৃষ্টি হয় তখন এটি একটু ব্যথা করে। কি, এটা আমার মতো? আমারও এখানে একটা আছে। রোহান উৎসাহের সাথে তার শার্ট ওপরে টেনে তার পেটের দিকে ইশারা করল। কিন্তু আমার ব্যথা হয় না। শান্তি তার মাথায় হাত রাখলেন, আলতো করে আদর করলেন। কারণ তুমি একজন সুপারম্যান। সুপারম্যান সব সময় শক্তিশালী হয়। রোহান মাথা নেড়ে কিছুক্ষণ চুপ করে রইল। শান্তিমা, আপনি আমাকে আপনার লিভার কেন দিলেন? যদি আমি না বাঁচতাম তবে আপনি মারা যেতেন, তাই না? প্রশ্নটি শান্তিকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। তিনি সেই ছেলেটির মুখের দিকে গভীরভাবে তাকালেন, যেখানে নিষ্পাপতা বয়সের ঊর্ধ্বে প্রজ্ঞার সাথে মিশে গিয়েছিল। কারণ আমার বিশ্বাস ছিল যে তুমি বেঁচে যাবে, কারণ তুমি বাঁচার যোগ্য, কারণ তুমি তোমার আসল মায়ের দেওয়া একটি উপহার, এবং এটিও একটি উপহার যা জীবন আমাকে দিয়েছে। রোহান হঠাৎ তার দুটি হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তোমাকে ভালোবাসি শান্তিমা। শান্তি তার বাহু তার চারপাশে জড়িয়ে নিলেন, তাকে শক্ত করে ধরে রাখলেন, যেন তিনি যদি ছেড়ে দেন তবে হয়তো খুব দেরি হয়ে যাবে। হাসপাতাল থেকে ছুটির দিন। বিক্রম, রোহান এবং শান্তি তিনজন একসাথে একটি হালকা সোনালি সকালে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন। মিডিয়াকে অনুমতি দেওয়া হয়নি। কোনো প্রেস কনফারেন্স হয়নি। বিক্রম সিং সমস্ত সাক্ষাৎকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন এবং শান্তি চাননি যে তার নাম রোহানের হৃদয় ছাড়া অন্য কোথাও লেখা হোক। তারা সাথে সাথে ভারতে ফিরে আসেনি। বিক্রম সিং সিঙ্গাপুরের পূর্ব উপকূলের কাছে সমুদ্রের ধারে একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন, যেখানে প্রতি সকালে রোহান সামুদ্রিক বাতাসে শ্বাস নিত এবং প্রতি সন্ধ্যায় তিনজন একসাথে বাড়িতে তৈরি খাবার খেত। এক সন্ধ্যায় যখন রোহান গভীর ঘুমেছিল, বিক্রম সিং শান্তির জন্য একটি ছোট কাঠের বাক্স নিয়ে এলেন। এতে কিছু জিনিস আছে যা তোমার দেখা উচিত। শান্তি সেটি খুললেন, দেখলেন যে তাতে কিছু হাতে লেখা চিঠি, লিভার দানের শংসাপত্র এবং একটি নতুন চুক্তিপত্র ছিল। গৃহপরিচারিকার চুক্তি নয়, বরং রোহানের জন্য দ্বিতীয় অভিভাবক হিসেবে পাওয়ার অফ অ্যাটর্নি। আমি চাই যে তুমি এই শিশুটির আইনি মা হও। শান্তি চমকে গেলেন। আমি তো শুধু একজন পরিচারিকা, কিভাবে? এখন আর না, বিক্রম সিং বাধা দিলেন। তুমি ওর জীবন বাঁচিয়েছ, ওকে বাঁচতে শিখিয়েছ, আমাকেও বাবা হতে শিখিয়েছ। এই পরিবার তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তিনি তার দিকে তাকালেন, তার চোখ অশ্রুসিক্ত ছিল। আমার কাগজপত্রের প্রয়োজন নেই, আমার শুধু প্রতি সকালে ওকে শান্তি মা বলতে শোনা দরকার, এটাই যথেষ্ট। বিক্রম সিং ধীরে ধীরে মাথা নাড়লেন, আলতো করে তার কাঁধে চাপ দিলেন। সেই মুহূর্তে আর কোনো শব্দের প্রয়োজন ছিল না। তারা একটি অনির্ধারিত বাঁধনহীন পরিবার ছিল, কেবল দুজন প্রাপ্তবয়স্ক যারা একটি শিশুকে তাদের সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতেন। কয়েকদিন পর বিক্রম সিংয়ের কাছে একটি ফোন এলো। এটি তার স্ত্রীর মা রোহানের নানি, তিনি শান্তির সাথে দেখা করতে চেয়েছিলেন। সিঙ্গাপুরের কেন্দ্রে একটি ভারতীয় চায়ের দোকানে সেই সাক্ষাৎ খুব আবেগপূর্ণ পরিবেশে হল। বৃদ্ধার চুল সাদা ছিল, তার চোখ তখনও তীক্ষ্ণ। তিনি যখন শান্তিকে দেখলেন তখন কাঁপতে কাঁপতে তার হাত ধরলেন। তুমি সেই যার নাম আমি বহুবার শুনেছি, কিন্তু আজ প্রথমবার তোমাকে নিজের চোখে দেখছি, যাকে আমার মেয়ে সবচেয়ে বেশি বিশ্বাস করত। শান্তি মাথা নিচু করলেন। আমি শুধু সেটাই করেছি যা জরুরি ছিল। না, তুমি সেটা করেছ যা করার সাহস কেউ পায় না। তিনি তার পকেট থেকে একটি পুরনো নোটবুক বের করলেন। এটি আমার মেয়ের ডায়েরি। সে লিখেছিল যে যদি তার কিছু হয় তবে সে চায় যে আমি রোহানকে তোমার হাতে তুলে দিই। আজ আমার বিশ্বাস হচ্ছে যে সে ভুল ছিল না। শান্তির গলা ধরে এলো। রোহান ভাগ্যবান যে তার দুজন মা আছে, একজন যে তাকে জন্ম দিয়েছে, একজন যে তার জীবন বাঁচিয়েছে। ফেরার পথে শান্তি চুপচাপ বসে রইলেন। অশ্রু গড়িয়ে পড়ছিল, ব্যথার কারণে নয়, বরং প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে তাকে একজন আত্মীয় হিসাবে গ্রহণ করা হয়েছে, কেবল একটি ছায়া হিসাবে নয়। সেই সন্ধ্যায় রোহান বারান্দায় বসেছিল। সামুদ্রিক বাতাস তার নতুন গজানো চুল উড়িয়ে দিচ্ছিল। ছেলেটি আকাশের দিকে তাকালো। আমার মনে হয় আকাশে মা আমাকে দেখছেন। বিক্রম সিং বাইরে এলেন এবং তার পাশে বসলেন, নিশ্চিতভাবে। রোহান ঘুরল। বাবা, যখন আমি বড় হব তখন আমি ডাক্তার হব, যাতে আমি শান্তি মাকে বাঁচাতে পারি।
বিক্রম সিং ধীরে ধীরে হাসলেন। আমি বিশ্বাস করি। আর আপনি কি করবেন? সে থামল এবং তারপর উত্তর দিল, আমি একজন সত্যিকারের বাবা হতে শিখব। রোহান মাথা নেড়ে তার হাত নিজের হাতে নিল। তাহলে আপনি সুপারম্যান বাবা, আমি সুপারম্যান ছেলে এবং শান্তিমা সুপারম্যান মা। আমাদের পরিবার একটি সুপারহিরো টিম। রূপালী চাঁদের আলোর নিচে তিনজন একসাথে একটি শান্ত জায়গায় বসেছিলেন। ত্বক এবং আত্মা উভয় স্থানেই ক্ষতচিহ্নগুলো তখনও ছিল, কিন্তু এখন তারা বেদনাদায়ক চিহ্ন ছিল না, বরং একটি অলৌকিক যাত্রার প্রমাণ ছিল। ক্ষতি থেকে আসা পর্যন্ত, বিচ্ছিন্নতা থেকে পুনর্জন্ম পর্যন্ত যাত্রা। এবং যেমনটি এত বছরে কখনো বলা হয়নি, বিক্রম সিং শান্তির দিকে ফিরলেন এবং ধীরে ধীরে বললেন, আসার জন্য এবং আমাদের কখনো না ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ। হাসপাতাল থেকে ছাড়ার 2 মাস পরে তিনজনের ছোট পরিবারটি ভারতে ফিরে এলো। একটি গ্রীষ্মের সকালে উড়ান দিল্লিতে নামল। আকাশ পরিষ্কার নীল ছিল এবং হালকা বাতাসে ফুলের সুবাস ছিল। সবকিছু শান্ত লাগছিল, কিন্তু প্রত্যেকের হৃদয়ে কিছু অকথিত কথা ছিল। বিক্রম সিংয়ের ভিড়া এখন আর আগের মতো শীতল ছিল না। করিডর হাসিতে ভরা ছিল। লিভিং রুমে রোহানের আঁকা ছবি দিয়ে দেয়ালগুলো ভরা ছিল এবং বাগানের আরও ভালোভাবে যত্ন নেওয়া হচ্ছিল। শান্তি, যদিও তাকে এখনও নিয়মিত ওষুধ খেতে হতো, তার স্বাভাবিক কাজে ফিরে এসেছিলেন। রান্না করা, গাছে জল দেওয়া এবং রোহানের ওপর নজর রাখা যখন সে উঠোনে দৌড়াত। কিন্তু সবাই অনুভব করল যে কিছু চিরতরে বদলে গেছে। এক সকালে রোহান হাতে একটি ড্রয়িং শিট নিয়ে শান্তির কাছে ছুটে এলো। শান্তিমা, আমি এটা এঁকে ফেলেছি। আমাদের পরিবার গোয়ার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। আমি, বাবা এবং আপনি সবাই হাসছি। শান্তি ছবিটি দেখলেন। ছবিতে আকাশ নীল ছিল, সমুদ্রে ঢেউ ছিল এবং তিনজন হাত ধরে দাঁড়িয়েছিল। তিনি ধীরে ধীরে হাসলেন। খুব সুন্দর রোহান, আমি এটা ফ্রেম করিয়ে তোমার ঘরে ঝুলিয়ে দেব। রোহান মাথা নিচু করে তাকে মনোযোগ দিয়ে দেখল। শান্তিমা, ইদানিং আপনার খুব কাশি হচ্ছে, ডাক্তার কি বললেন? তিনি চমকে গেলেন। কাশি কিছুদিন আগে শুরু হয়েছিল, হালকা কিন্তু নিয়মিত। তিনি এটি লুকিয়েছিলেন। কাউকে, বিশেষ করে বিক্রম সিং এবং রোহানকে উদ্বিগ্ন করতে চাননি। কিছু না, শুধু আবহাওয়া শুষ্ক, বেশি জল পান করলে ঠিক হয়ে যাবে। কিন্তু রোহান, যে স্বভাবতই বুদ্ধিমান ছিল, সহজে বিশ্বাস করল না। সে নিচে ঝুঁকে তাকে জড়িয়ে ধরল। শান্তিমা, আমার কাছ থেকে লুকিও না, আমার খুব ভয় করে। তিনি ধীরে ধীরে তার চুলে হাত বুলিয়ে আদর করলেন। কিছু হবে না বাবা, শান্তি মায়ের প্রতিশ্রুতি। দুপুরে যখন রোহান স্কুলে গেল, বিক্রম সিং শান্তির ঘরে এলেন। তিনি টেবিলের ওপর হাসপাতাল থেকে এইমাত্র পাওয়া পরীক্ষার রিপোর্ট রাখলেন। তোমাকে আমাকে সত্যিটা বলতে হবে, তোমার লিভার প্রত্যাখ্যানের রিজেকশন লক্ষণ দেখাচ্ছে, তাই না শান্তি? শান্তি কিছুক্ষণ চুপ করে রইলেন এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। ডাক্তার বলেছেন এটা হালকা, ওষুধে ঠিক হয়ে যাবে। এটা ঠিক নয়, বিক্রম সিং বললেন। তার কণ্ঠস্বর বুঝে এলো। যদি এটির সঠিকভাবে চিকিৎসা না করা হয় তবে তোমার আবার লিভার ফেইলিওর হয়ে যাবে। আমি তোমাকে আবার সিঙ্গাপুরে নিয়ে যেতে পারি, একটি পরিপূরক প্রতিস্থাপনের উপায় খুঁজতে পারি, আমি সবকিছু খরচ করব। তিনি হাসলেন। তার চোখগুলো অদ্ভুতভাবে শান্ত ছিল। বিক্রমজি, সবকিছু টাকা দিয়ে সমাধান করা যায় না। আমি আমার নির্বাচন করে নিয়েছিলাম। আমার শরীর হয়তো এই পর্যন্তই সহ্য করতে পারে। না, বিক্রম সিং প্রায় লাফিয়ে উঠলেন। এমন কথা বলো না, আমি তোমাকে যেতে দিতে পারি না যতক্ষণ না আমি বলেছি যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। তার কণ্ঠস্বর বুঝে গেল। শান্তি তার হাতের ওপর রাখলেন। একটি ধীর হাসি ভেসে উঠল, দুর্বল কিন্তু উষ্ণ। আপনার কাছে আমার কোনো ঋণ নেই। আমি শুধু চাই যে আপনি ভালোভাবে বেঁচে থাকুন এবং আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি রোহানকে কখনো একা অনুভব করতে দেবেন না। পরের কয়েকদিনে শান্তির অবস্থা আরও খারাপ হল। তিনি স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করলেন। প্রতিটি ব্যথাকে একটি হাসির আড়ালে লুকালেন। প্রতি রাতে তিনি এখনও রোহানকে গল্প শোনাতেন, এখনও তার পিঠে হাত বুলিয়ে তাকে ঘুম পাড়াতেন। কিন্তু যখন রোহান ঘুমিয়ে যেত তখন তিনি একা বসে থাকতেন, সেই বাগানের দিকে তাকাতেন যেখানে চাঁদের আলো পড়ত। তার কোমরের লম্বা দাগ তাকে সময়ের সীমার কথা মনে করিয়ে দিত। এক রাতে বিক্রম সিং বারান্দায় এলেন। দেখলেন যে তিনি চুপচাপ বসে আছেন। তার হাতে একটি ছোট নোটবুক ছিল। এটি আমার ডায়েরি। তিনি মাথা না তুলে উত্তর দিলেন, আমি সেই দিন থেকে লিখতে শুরু করেছি যখন আমি রোহানের যত্ন নেওয়া শুরু করি। হয়তো পরে আপনি এটা পড়বেন, তখন আমাকে আরও ভালোভাবে বুঝবেন। তুমি এমনভাবে বলছো কেন? যেন? তিনি ধীরে ধীরে হেসে তাকে বাধা দিলেন। আমি শুধু কিছু অকথিত কথা রেখে যেতে চাই, উইল নয়, শুধু স্মৃতি। তিনি চুপচাপ তাকে দেখতে লাগলেন। ম্লান চাঁদের আলোয় শান্তি দুর্বল কিন্তু শান্ত ছিলেন।
একটি মোমবাতির মতো যা প্রায় জ্বলে শেষ হয়ে এসেছে, কিন্তু তবুও তার চারপাশের মানুষকে আলোকিত করার চেষ্টা করছে। 3 দিন পর শান্তিকে আবার হাসপাতালে ভর্তি করা হলো। রোহান কেঁদে ফেলল যখন সে শান্তিমাকে স্ট্রেচারে নিয়ে যেতে দেখল। আমি চাই না যে শান্তিমা কোথাও যাক, আমি ভালো ছেলে হব। তিনি সেই শিশুটিকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল। তোমাকে শক্তিশালী থাকতে হবে, মা শুধু কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে যাচ্ছেন। যখন আমি ঠিক হয়ে যাব তখন আমি ফিরে এসে তোমাকে সুপারম্যানের আরও গল্প শোনাব। ছেলেটি অশ্রুসিক্ত চোখে মাথা নাড়ল। আমি আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করব। হাসপাতালের ঘরের দরজা বন্ধ হয়ে গেল। বিক্রম সিং বাইরে দাঁড়িয়েছিলেন, তার চোখ লাল ছিল। তিনি জানতেন যে এইবার হয়তো তিনি ফিরে আসবেন না। ঘরে শান্তি সাদা ছাদের দিকে তাকিয়ে চুপচাপ শুয়েছিলেন। সিঙ্গাপুর থেকে ডাক্তার ভার্মা দেখা করতে এলেন। তিনি করিডোরের বাইরে বিক্রম সিংকে ধীরে ধীরে বললেন, তার শরীর খুব দুর্বল, আমরা কেবল প্রশমনমূলক যত্নই বজায় রাখতে পারি। শান্তি তার অবস্থা ভালোভাবে জানেন। বিক্রম সিং মাথা নিচু করলেন, দুটি হাত শক্ত করে বাঁধলেন। তিনি সবকিছুর জন্য প্রস্তুত হয়েছেন, তাই না? ডাক্তার উত্তর দিলেন না, শুধু ধীরে ধীরে তার কাঁধে চাপড় মারলেন। 1 সপ্তাহ পর যখন আগস্ট মাসের প্রথম সকালের আলো জানালা দিয়ে ভেতরে এলো, শান্তি একটি দীর্ঘ কোমার পর জ্ঞান ফিরে পেলেন। বিছানার পাশে রোহান ঘুমোচ্ছিল, তার মাথা তার হাতের ওপর ঠেকানো ছিল। বিক্রম সিং অন্য চেয়ারে বসেছিলেন, তার ভেতরের দিকে ঢোকা চোখ তখনও তার হাত ছাড়ছিল না। তিনি দীর্ঘক্ষণ তাদের দিকে তাকালেন। একটি অশ্রু তার পাতলা গাল বেয়ে গড়িয়ে পড়ল। বিক্রমজি, তিনি ধীরে ধীরে ডাকলেন। তিনি চমকে উঠলেন, তার হাত শক্ত করে ধরলেন। আমি এখানেই আছি, তোমার কিছু লাগবে? তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। না, আমি শুধু ধন্যবাদ বলতে চাই, আমাকে আবার মা হতে দেওয়ার জন্য ধন্যবাদ। আর বলো না, তুমি ঠিক হয়ে যাবে শান্তি। শান্তি ধীরে ধীরে হাসলেন। আমি ঠিক আছি, শুধু হয়তো এখন বিশ্রামের সময়। তারপর তিনি রোহানের দিকে ফিরলেন এবং ধীরে ধীরে তার চুলে হাত বুলিয়ে আদর করলেন। রোহান, তোমার মনে আছে মা কি বলেছিলেন? ছেলেটি জেগে উঠল, চোখ ডলল। শান্তিমা, আপনি আমার সাথে বাড়ি চলুন। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। মা সবসময় এখানে, তোমার হৃদয়ে আছেন। সে তাকে জড়িয়ে ধরল, কেঁদে ফেলল। আমি আপনাকে অনেক ভালোবাসি শান্তিমা। শান্তি একটি কোমল হাসি দিলেন, তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সকালের রোদ জানালা দিয়ে এলো, তার শান্ত মুখে পড়ল। একটি হালকা নিঃশ্বাস বের হল এবং সব কিছু নীরবতায় ডুবে গেল। শান্তির অন্ত্যেষ্টিক্রিয়া সরলতার সাথে সম্পন্ন হল। কোনো প্রেস নেই, কোনো খবর নেই, কেবল বিক্রম সিং, রোহান এবং হাসপাতালের কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। কবরের পাথরে বিক্রম সিং একটি ছোট লাইন খোদাই করালেন। শান্তি, রোহানের দ্বিতীয় মা, যিনি দেওয়ার জন্য বেঁচেছিলেন। রোহান কবরের সামনে একটি ছবি রাখল, সেই ছবিটি যেখানে সে সমুদ্র এঁকেছিল, যেখানে 3 জন একসাথে হাত ধরে দাঁড়িয়েছিল। বাবা, শান্তিমা বলেছিলেন যে সমুদ্র আকাশের মতো নীল, এখন আমি দেখে নিলাম। বিক্রম সিং নিচে ঝুঁকলেন এবং ঠান্ডা পাথরের দিকে তাকালেন। ফিসফিস করে বললেন, আমাদের সাথে থাকার নির্বাচন করার জন্য ধন্যবাদ, যদিও অল্প সময়ের জন্য। আকাশে সাদা পাখির একটি ঝাঁক উড়ে গেল, যেন হালকা আত্মাগুলো অসম্পূর্ণ উষ্ণতা নিয়ে যাচ্ছিল। তাদের গল্প অশ্রুতে নয়, বরং পুনর্জন্মে শেষ হল। কারণ ভালোবাসাকে চিরকাল থাকতে হয় না, শুধু এত গভীর এবং সত্য হতে হয় যে তা ক্ষতিকে পিছনে থাকা মানুষদের জন্য একটি নির্দেশক আলোতে রূপান্তরিত করে। শান্তির সাধারণ অন্ত্যেষ্টিক্রিয়ার পর সেই বিলাসবহুল ভিলার পরিবেশ আগের চেয়েও শান্ত হয়ে গেল। রান্নাঘরে এখন আর প্রতি সকালে বাসনপত্রের মৃদু ঝনঝানানি হতো না। বাগানে গাছপালায় জল দেওয়া এবং ছাঁটাই করা মহিলার ছায়া গায়েব ছিল, এবং রোহানের ঘর হঠাৎ খুব বড় লাগতে শুরু করল, যদিও আসবাবপত্রে কোনো পরিবর্তন হয়নি। প্রথম দিনগুলোতে রোহান প্রায়ই কম্বলে লুকিয়ে থাকত। শান্তিমায়ের হাতে বোনা ছোট বালিশটি জড়িয়ে ধরত, কিছু বলতো না। সে স্বভাবতই বুঝতে পারত, কিন্তু এইবারের ক্ষতি ছিল একটি নীরব ঝড়ের মতো, যা তার শৈশবের একটি অংশকে ভাসিয়ে নিয়ে গেল, যা দীর্ঘ অসুস্থতার পর সবেমাত্র ফিরে এসেছিল। বিক্রম সিংও ভালো ছিলেন না। তিনি এখন আর আগের মতো তাড়াতাড়ি কাজে যেতেন না, বরং প্রতি সকালে তিনি তার আয়রনবারের পাটাতনের অফিসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। রোদ ঝলমলে বাগানের দিকে তাকাতেন এবং তার ল্যাপটপ খোলারও কষ্ট করতেন না। রাতে তিনি শান্তি দ্বারা ফেলে যাওয়া ডায়েরি পড়তেন। প্রতিটি পরিষ্কার, সত্যিকারের হাতের লেখা, সেই মহিলার ফিসফিস করা কণ্ঠস্বরের মতো ছিল, যা তখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল।
এক দুপুরে যখন তিনি শান্তির পুরনো ঘরটি পরিষ্কার করছিলেন, রোহান ভুলবশত আলমারির সবচেয়ে নিচের ড্রয়ারের নিচে লুকানো একটি ছোট কাঠের বাক্স খুঁজে পেল। ছেলেটি কাঁপতে কাঁপতে বাক্সটি বের করল, শক্ত করে জড়িয়ে ধরল এবং তারপর জোরে ডাকল, বাবা, আমি এটা পেয়েছি। বিক্রম সিং এলেন এবং বাক্সটি নিলেন। এটি পুরনো ছিল এবং সাবধানে সংবাদপত্রে মোড়ানো ছিল। যখন তিনি এটি খুললেন তখন ভেতরে কিছু হাতে লেখা চিঠি, একটি পদ্মফুলের নকশা করা রুমাল এবং একটি পুরনো ছবি ছিল। ছবিতে শান্তি ছিলেন। কম বয়সী অন্য একজন মহিলার পাশে দাঁড়িয়েছিলেন, যার মধ্যে রোহানের ঝলক ছিল। তিনি সাথে সাথে চিনতে পারলেন যে এটি তার স্ত্রী মীরা, সেই মহিলা যাকে তিনি একসময় খুব ভালোবাসতেন, রোহানের আসল মা। তার হাত কাঁপছিল। যখন তিনি প্রথম চিঠিটি খুললেন, শান্তির কণ্ঠস্বর প্রতিটি লাইনের মধ্য দিয়ে ফিস ফিস করে ফিরে এলো। প্রিয় বিক্রমজি, যদি আপনি এই চিঠিটি পড়ছেন তবে সম্ভবত আমি আর আপনাদের দুজনের সাথে নেই। সত্যি বলতে আমি এই মুহূর্তের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। সেই দিন থেকে যখন আমি জানতে পারি যে আমি রোহানকে লিভার দান করার জন্য যথেষ্ট উপযুক্ত। কিন্তু আমি বলিনি, কারণ আমার ভয় ছিল যে আপনি এবং সে অনুমতি দেবেন না। আমি চাই না যে কেউ আমার প্রতি কৃতজ্ঞ থাকুক, এবং আমি নিশ্চিতভাবে হিরো হতে চাই না। আমি শুধু একজন মহিলা যিনি মা হবার সুযোগ হারিয়েছিলেন, এবং রোহানের কারণে আমি সেই অনুভূতিটি সম্পূর্ণভাবে আবার বাঁচলাম। আমি ২১ বছর বয়সে একটি সন্তানের জন্ম দিয়েছিলাম, কিন্তু কঠিন পরিস্থিতির কারণে তাকে রাখতে পারিনি। সেই স্মৃতি আমাকে জীবনভর তাড়িয়ে বেরিয়েছে। যখন আমি রোহানের যত্ন নিলাম তখন আমি তাকে নিজের বলেই মনে করলাম। তাকে আবার হাসতে দেখলে এর চেয়ে বেশি কিছু আমাকে খুশি করে না। আমি জানি যে আপনি একজন অন্তর্মুখী মানুষ এবং আপনার অনেক ক্ষত আছে। আপনি লুকোতে খুব ভালো, কিন্তু বাস্তবে আপনি সবসময় ক্ষতিকে ভয় পান। আমি আশা করি যে এই সবের পরে আপনি নিজেকে বন্ধ করে দেবেন না। রোহানের এমন একজন বাবাকে প্রয়োজন যিনি কেবল টাকা উপার্জন করতে জানেন না, বরং ছোট ছোট বিষয়ে কথা বলার সময় তাকে শুনতেও জানেন। তাকে বাইরে নিয়ে যান, স্কুলে নিয়ে যান, ফুটবল খেলতে নিয়ে যান। তাকে প্রচুর আলিঙ্গন করুন, কারণ সময় খুব দ্রুত কেটে যায় সাহেব। আলিঙ্গন করার মতো কেউ না থাকা পর্যন্ত অপেক্ষা করবেন না, এটা অনুভব করার জন্য যে আপনি খুব দীর্ঘ সময় ধরে চুপ ছিলেন। আমি নিজের জন্য কিছু চাওয়ার সাহস করি না, কিন্তু যদি সম্ভব হয় তবে দয়া করে লিভিং রুমে রোহান দ্বারা আঁকা ছবিটি ঝুলিয়ে দিন। এটি তার পরিবার, এগুলোই সেই জিনিস যা সে সঞ্চয় করে। আমাকে এই বাড়িতে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ। শুভেচ্ছান্তে, শান্তি। বিক্রম সিংহের হাত চিঠিটিকে শক্ত করে ধরল। যে অশ্রুগুলো তিনি গিলে ফেলার চেষ্টা করেছিলেন সেগুলো এখন স্বাভাবিকভাবে ঝরছিল, নীরব এবং ততটাই ভারী যতটা তার হৃদয়ের ওপর এত বছর ধরে থাকা পাথরটি ছিল। তার পিছনে রোহানও চুপচাপ তার বাবাকে দেখছিল এবং তারপর জিজ্ঞাসা করল, বাবা, শান্তিমা কি আমার উপর রাগ হবেন যদি আমি এখন বেশি না হাসি? বিক্রম সিং ঘুরলেন, হাঁটু গেড়ে বসে তার ছেলেকে জড়িয়ে ধরলেন। না বাবা, শান্তিমা তোমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তিনি চান যে তুমি খুব খুশি এবং আনন্দিত থাকো। আমার শান্তিমাকে মনে পড়ে, যখনই আমি বাতাস বইতে শুনি আমার মনে হয় তিনি আমাকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াচ্ছেন। বিক্রম সিং তার আলিঙ্গন শক্ত করলেন। তাহলে এখন থেকে যখনই আমরা বাতাস শুনব আমরা দুজন একসাথে শুনতে পারি। রোহান মাথা নাড়ল, নিজের মুখ তার বাবার বুকে লুকালো। সেই মুহূর্ত থেকে বাবা এবং ছেলের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। ক্ষতি তাদের এমনভাবে যুক্ত করেছিল যা কেউ আশা করেনি। পরের দিন বিক্রম সিং তার ছেলেকে স্কুলে নিয়ে গেলেন। পথে তিনি একটি পেইন্টিংয়ের দোকানে থামলেন এবং রোহান দ্বারা শান্তিকে দেওয়া ছবিটির জন্য একটি কাঠের ফ্রেম অর্ডার করলেন। সেই সন্ধ্যায় ছবিটি লিভিং রুমের মাঝখানে সম্মান সহকারে ঝুলিয়ে দেওয়া হলো, যেখানে আগে একটি বিমূর্ত তৈলচিত্র ছিল যা তিনি একসময় ফ্রান্স থেকে কিনেছিলেন। যখন অতিথিরা আসতেন তখন সবাই সেই ছবির সামনে থামত। কেউ জিজ্ঞাসা করলে বিক্রম সিং শুধু হাসতেন। এটি আমার পরিবার, ৩ জনের, এবং একটি হৃদয় যা কখনো দূরে যায় না। পরের কয়েকদিনে বিক্রম সিং বদলে যেতে লাগলেন। তিনি রান্না করতে শিখলেন, রোহানের জন্য নিজে নাস্তা তৈরি করলেন। সপ্তাহান্তে তাকে পার্কে নিয়ে গেলেন। প্রতি রাতে তার সাথে বই পড়লেন। তিনি কোম্পানিতে তার অফিস তার সহকারীকে সঁপে দিলেন এবং নিজে বাড়ি থেকে খণ্ডকালীন কাজ করতে লাগলেন। এক সন্ধ্যায় রোহান জিজ্ঞাসা করল, বাবা, এখন আপনি আমার সাথে বাড়িতে কেন থাকেন?
বিক্রম সিং হাসলেন, তার ছেলের মাথায় হাত বুলালেন। কারণ আমি এত ব্যস্ত ছিলাম যে আমি তোমাকে বড় হতে দেখিনি। এখন আমি তোমাকে প্রতিদিন দেখতে চাই। রোহান চোখ ছোট করল। তাহলে আপনি বাড়িতে একজন সুপারম্যান হয়ে গেছেন? হ্যাঁ, একজন বুড়ো সুপারম্যান। পিতা এবং পুত্র উভয়েই জোরে হাসলেন। সেই হাসি বহু বছরের অনুপস্থিতির পর প্রথমবারের মতো পুরো বাড়িতে প্রতিধ্বনিত হল। প্রতি বছর শান্তির পুণ্যতিথিতে বিক্রম সিং এবং রোহান কবরস্থানে যেতেন। সাথে সুজির হালুয়া নিয়ে আসতেন, যা তিনি একসময় পছন্দ করতেন। তারা একে অপরের পাশে বসতেন। স্কুল নিয়ে, কোম্পানি নিয়ে, জীবনের ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতেন। কেউ কাঁদত না, কারণ তাদের বিশ্বাস ছিল যে সেই মহিলা এখনও কোথাও না কোথাও তাদের দিকে হাসছেন। এক বছর রোহান আমার মায়ের ওপর একটি প্রবন্ধ নিয়ে এলো। আমার শান্তি মা আমাকে জন্ম দেননি, কিন্তু তিনি যিনি আমাকে দ্বিতীয়বার জীবন দিয়েছেন। মায়ের কাছে কোনো জাদু ছিল না, কিন্তু তিনি সেটাই করেছিলেন যা করার সাহস পুরো পৃথিবীতে কেউ পায় না। আমার মায়ের কণ্ঠস্বর মনে নেই, কিন্তু আমার সেই অনুভূতিটা মনে আছে যখন মা আমাকে আলিঙ্গন করতেন, যা শীতের সূর্যের আলোর মতো উষ্ণ ছিল। বিক্রম সিং সেই প্রবন্ধটি পড়লেন এবং কিছু বলতে পারলেন না। তিনি শুধু ধীরে ধীরে তার ছেলের কাঁধে চাপড় মারলেন। তার চোখ দূরে তাকিয়েছিল, যেখানে পরিষ্কার শরৎকালের আকাশে মেঘগুলো ধীরে ধীরে ভাসছিল, যেন কারো পদক্ষেপ যারা চলে গেছেন, কিন্তু পিছনে থাকা মানুষদের হৃদয়ে একটি উষ্ণ ছাপ রেখে গেছেন। এবং তিনি জানতেন যে গল্প শেষ হয়নি, এটি সবেমাত্র কৃতজ্ঞতা, ভালোবাসা এবং প্রতিদিন আরও ভালোভাবে বাঁচার প্রতিশ্রুতির সাথে শুরু হয়েছে। 10 বছর কেটে গেল। দিল্লিতে বসন্ত তখনও তার এক আলাদা কোমলতা নিয়েছিল, যেখানে রাস্তায় সাদা ফুল, হালকা বাতাসে ঝুলে থাকা পাতা এবং প্রতি সকালে পাখির কিচিরমিচির ছিল। সেই ভিলা এখন আরও আরামদায়ক লাগত। এখন আর তাতে সেই শীতল বিলাসবহুল রূপ ছিল না। বাড়ির সব কিছু সরলতা এবং পরিচ্ছন্নতার সাথে সাজানো ছিল, ঠিক সেভাবেই যেভাবে বিক্রম সিং সেই মহিলার কাছ থেকে বছরখানেক আগে শিখেছিলেন। রোহান এখন 20 বছরের যুবক। সেই ছোট ছেলেটি এখন একজন লম্বা যুবক হয়ে উঠেছিল, যার চোখ তার আসল মায়ের মতো উজ্জ্বল ছিল এবং তার বাবার মতো একটি গভীর শান্ত নীরবতা ছিল। রোহান দিল্লির মেডিকেল কলেজে পড়ছিল। শেষ বছরে তার মনে একটি স্পষ্ট লক্ষ্য ছিল, একজন প্রতিস্থাপন বিশেষজ্ঞ ডাক্তার হওয়া। সেই জিনিস যা একসময় তার জীবন বাঁচিয়েছিল, সেই জিনিস যা সেই মহিলাকে ছিনিয়ে নিয়েছিল, যাকে সে সবসময় শান্তি মা বলত। রবিবার সকালে বিক্রম সিং বাগানে দাঁড়িয়েছিলেন, হলুদ গাঁদা ফুলের যত্ন নিচ্ছিলেন। তার পিঠ সামান্য ঝুঁকে গিয়েছিল, চুলে পাক ধরেছিল, কিন্তু তার চোখ আগের চেয়েও বেশি হালকা এবং শান্ত ছিল। তিনি এখন সংবাদপত্রে ছাপা সেই শীতল ব্যবসায়ী ছিলেন না, না চুক্তিতে ঘেরা সিইও ছিলেন। তিনি ছিলেন একজন সম্পূর্ণ এবং উষ্ণ হৃদয় সম্পন্ন বাবা। রোহান সাদা ল্যাবকোট পরে বাড়ি থেকে বেরিয়ে এলো। হাতে তার ইন্টার্নশিপ কিট ছিল। আমি হাসপাতালে যাচ্ছি বাবা। বিক্রম সিং ওপরে তাকিয়ে হাসলেন। মা দ্বারা তৈরি খাবার সাথে নিয়ে যেও, মনে রাখবে নুডলস খাবে না। রোহান হাসল। হ্যাঁ, আর আজ আমি একটি চ্যারিটি ক্লিনিকেও যাচ্ছি। কোথায়? একটি নতুন পুনর্বাসন কলোনিতে। অনেক ছোট বাচ্চার মায়ের কাছ থেকে হেপাটাইটিস বি হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য সংস্থান নেই। হেপাটাইটিস শব্দটি শুনে বিক্রম সিং থেমে গেলেন। যখনই তিনি রোগ সম্পর্কিত কোনো শব্দ শুনতেন, তার মনে তখনও একটি একই ধরনের প্রতিক্রিয়া হতো, কিন্তু তারপর তিনি মাথা নাড়লেন। নিজের খেয়াল রেখো। রোহান কাছে এলো, ধীরে ধীরে তার বাবার কাঁধ স্পর্শ করল। বাবা, যদি শান্তিমা বেঁচে থাকতেন তবে তিনি আপনার ওপর খুব গর্বিত হতেন। বিক্রম সিং কিছুটা অবাক হলেন। তুমি এমন কথা বলছো কেন? কারণ আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আমি আর কখনো নিজেকে একা অনুভব করিনি। সেই কথাটি বিক্রম সিংকে চুপ করিয়ে দিল। তার হৃদয় একটি পুরনো ঢোলের মতো ধরফর করে উঠল, যখন তিনি হাসপাতালের করিডোরের বাইরে বসেছিলেন, অঙ্গদানকারী মহিলার হাত ধরে প্রার্থনা এবং ভয় দুটোই করছিলেন। রোহান তার গাড়িতে চড়ে চলে গেল। বিক্রম সিং পাথরের বেঞ্চে ফিরে এলেন, যেখানে শান্তির কোমল মুখ খোদাই করা একটি ছোট মূর্তি ছিল। তিনি নিচে সাদা লিলি ফুলের একটি তোড়া রাখলেন। দীর্ঘক্ষণ চুপচাপ বসে রইলেন। সেই কলোনিতে রোহান এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের একটি দল কয়েক ডজন পরিবারের জন্য বিনামূল্যে ক্লিনিক আয়োজন করল। সে কেবল রোগের চিকিৎসাই করল না, বরং ছোট বাচ্চাদের একটি মায়ের গল্পও শোনাল, যার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু যিনি তাকে একটি সুস্থ হৃদয় দিয়েছিলেন।
নিষ্পাপ চোখগুলো বড় হয়ে গেল যখন রোহান বলল যে তার শান্তিমা একসময় একজন পরিচারিকা ছিলেন, কিন্তু সে কখনো কারোর মধ্যে মায়ের মতো মহত্ব দেখেনি, কারণ মা তার পুরো জীবন অন্যদের জন্য বেঁচেছিলেন। ক্লিনিকের পরে প্রায় 10 বছরের একটি মেয়ে তার পিছনে ছুটল। দাদা, আমারও কি আপনার মতো হেপাটাইটিস বি আছে? রোহান নিচে বসে হাসল। হ্যাঁ, আমি খুব দুর্বল ছিলাম, কিন্তু যেহেতু কেউ আমাকে সত্যিই ভালোবাসত, তাই আমি আবার সুস্থ হয়ে উঠলাম। আমিও চাই যে কেউ আমাকে সেভাবে ভালোবাসুক। রোহান সেই মেয়েটির মাথায় হাত বুলাল। কেউ থাকবে, শুধু তুমি ভালোভাবে বেঁচে থাকো, সব সময় অন্যদের ভালোবাসতে শেখো, তাহলে নিশ্চিতভাবে কেউ তোমার জন্য আত্মত্যাগ করবে, যেমন আমার শান্তিমা আমার জন্য করেছিলেন। সন্ধ্যায় রোহান দেরিতে দিল্লিতে ফিরল। গাড়িতে সে তার ফোন খুলল। ছোট বাচ্চাদের সাথে তোলা কিছু ছবি দেখল। একমাত্র ছবিটি যা সে তার শান্তি মায়ের সাথে শিশু দিবসে তুলেছিল, যখন তার বয়স ছিল 9 বছর। মা তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিলেন। তার চোখ নীল আকাশের নিচে উজ্জ্বল ছিল এবং সে মুখে আইসক্রিম নিয়ে হাসছিল। সে ফিসফিস করে বলল, শান্তিমা, আমি সেভাবেই বাঁচছি যেমন আপনি চেয়েছিলেন। আমি অন্যদের সাহায্য করছি, যেমন আপনি একসময় আমাকে সাহায্য করেছিলেন। আপনি কি দেখছেন? গাড়ির জানালার বাইরের আকাশ চাঁদের আলোয় ঝলমল করছিল। তার হঠাৎ তার মায়ের বহু বছর আগের কথা মনে পড়ে গেল। কিছু মানুষ আমাদের জন্ম দেয় না, কিন্তু আমাদের নিজের রক্তের মতো ভালোবাসার নির্বাচন করে। সেই ভালোবাসার কোনো পদমর্যাদার প্রয়োজন হয় না, শুধু এত সত্য হতে হয় যে তা চিরকাল বজায় থাকে। রোহান তার চোখ উপরে তুলল। তার হৃদয় হঠাৎ জোরে ধরফর করে উঠল। ঘাবড়ানোর কারণে নয়, চিন্তার কারণে নয়, বরং আনন্দের কারণে। সেই অনুভূতি যা একসময় অপরিচিত ছিল, এখন সবচেয়ে পরিচিত জিনিস হয়ে উঠেছিল। বাড়িতে বিক্রম সিং তার কম্পিউটার খুললেন। তার প্রথম আত্মজীবনীর প্রথম লাইনগুলো টাইপ করলেন। তিনি ব্যবসা, কারণ, অসফলতা বা সফলতা নিয়ে লিখলেন না, বরং শান্তি নামের এক মহিলার সম্পর্কে লিখলেন। ভালোবাসার জন্য স্পন্দিত হৃদয় নামক একটি বিশেষ অধ্যায়। প্রথম পাতায় তিনি লিখলেন, এটি ক্ষতির গল্প নয়, বরং পুনর্জন্মের গল্প। কেউ সত্যিই চলে যায় না, যদি তাদের রেখে যাওয়া ভালোবাসা ছড়িয়ে পড়তে থাকে। এবং আমি একজন ব্যক্তি যিনি একসময় নিজের পরিবার হারিয়েছিলেন, নিজেকে হারিয়েছিলেন। তাকে এমন একজন মহিলা বাঁচিয়েছিলেন যার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু যিনি শেষ পর্যন্ত ভালোবাসার নির্বাচন করেছিলেন। বাইরে রোহানের গাড়ির ইঞ্জিন গেটের সামনে থামল। বিক্রম সিং হাসলেন, ল্যাপটপ বন্ধ করলেন। তার ছেলেকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে গেলেন। জীবনের অনেক ঝড়ের মধ্যেও কিছু হৃদয় এখনও ভালোবাসার জন্য, ক্ষমার নির্বাচন করার জন্য এবং প্রতিদিন আরও ভালোভাবে বাঁচার প্রতিশ্রুতির জন্য ধীরে ধীরে স্পন্দিত হয়। এবং এইভাবে গল্পটি একটি পূর্ণচ্ছেদ দিয়ে শেষ হয় না, বরং পরবর্তী সুন্দর জিনিসগুলোর জন্য একটি খোলা দরজা দিয়ে শেষ হয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? ঈশ্বরের কাছে এই প্রার্থনা যে আপনি এবং আপনার পরিবার সবসময় সুস্থ, খুশি এবং নিরাপদ থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে আমাদের সাথে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন। আমাদের পড়তে খুব ভালো লাগবে।